পেয়ে যাবেন। ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়েটা দেখব। পেমেন্ট গেটওয়ে একদম অল অ্যাবাউট পেমেন্ট গেটওয়ে দেন ট্যাক্স। ক্লিয়ার? ওকে, আমি একদম সরাসরি টপিকে ঢুকে গেলাম। তারপরে যদি কারো কোনো প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে, তারপর টপিক শেষ হওয়ার পর কোয়েশ্চেনগুলো করবেন। আচ্ছা, আমরা একদম বাই ডিফল্ট সেটিংস আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন গুলো দেখেছি বা বেসিক সেটিংস গুলো দেখেছি। আজকে আমরা কিছু কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে বা যে বিষয়গুলোতে আমাদের অনেক স্ট্রাগল ফিল করতে হয়, সেই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে দেখব। সবাই খেয়াল করবেন, পেমেন্ট গেটওয়ে সেটআপের আগে সবাই মাস্ট বি পেমেন্ট গেটওয়ে, আমি দুই তিনটে কথা বলতেছি। পেমেন্ট গেটওয়ে সেটআপের আগে দুই তিনটা জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট, এসএসএল কমার্স আছে কি না, সরি এসএসএল কমার্স কেন বলতেছি, এসএসএল আছে কি না। ক্লিয়ার? সিকিউরিটি, এই যে এখানে যে লক সাইনটা দেখতে পাচ্ছি, কানেকশন ইজ সিকিউর, এটা আছে কিনা। কিছু কিছু সময় দেখবে হচ্ছে আনসিকিউর, সেটা যদি থাকে তাহলে পেপাল সরি পেমেন্ট গেটওয়েতে আপনার অনেক বেশি প্রবলেম হতে পারে। ক্লিয়ার? পেমেন্ট গেটওয়েতে আপনাদের অনেক বেশি প্রবলেম হতে পারে। তো এই বিষয়টার জন্য আপনারা কি করবেন, ফার্স্ট আগে এসএসএলটা এনশিওর করবেন। এসএসএলটা এনশিওর করবেন। তো এই জন্য আমাদের মোস্ট কমন একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা আমরা ইউজ করব। কিছু কিছু সময় এসএসএল না থাকলে রিয়েলি সিম্পল এসএসএল, এসএসএল না থাকার কয়েকটা রিজন সেটা আমরা সবাই জানি, বা যদি না জানেন তাহলে হচ্ছে আমি বিষয়গুলো একটু বর্ণনা করতেছি। সেটা হচ্ছে এসএসএলটা মূলত দেওয়া হয় হোস্টিং প্রোভাইডার থেকে, হোস্টিং প্রোভাইডার থেকে, ফ্রম হোস্টিং প্রোভাইডার। যদি আমার না থাকে তাহলে ফ্রম হোস্টিং প্রোভাইডার থেকে কি করবো, আমরা এসএসএলটা কিনে নিব। এছাড়াও আহ, অনেক সময় হচ্ছে একটু হিডেন অবস্থায় থাকে, তো আমরা হচ্ছে একটা প্লাগইন ইউজ করতে পারি, রিয়েলি সিম্পল এসএসএল। রিয়েলি সিম্পল এসএসএল যে প্লাগইনটা আছে, ভাই ট্যাবটা ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে, আপনি নতুন ট্যাবে আবার ট্রাই করে দেখেন। আমার মনে হচ্ছে আমার নেটটা একটু প্রবলেম করতেছে। জাস্ট আমি একটু একটা কল দিই। আমরা কিন্তু একটা প্লাগইন দেখতে পাচ্ছি, রিয়েলি সিম্পল এসএসএল। এই প্লাগইনটা আমরা সিম্পল যে একটা কনফিগারের মাধ্যমে হচ্ছে কনফিগার করে ফেলতে পারবো, যে একটা ক্লিকের মাধ্যমে। তো আমরা জাস্ট ইনস্টল করব, অ্যাক্টিভ করব। যদি হচ্ছে মানে মূলত হচ্ছে আর কোনো কোনো সময় হোস্টিং প্রোভাইডার সেট আপ করে দিয়ে থাকে না এসএসএলটা। তো সেটা যদি না হয়ে থাকে তাহলে আমরা শুধু এটা অ্যাক্টিভ করলে হয়ে যাবে। যেমন এটার প্রো ভার্সনও আছে, এটা প্রো ভার্সনও আছে। আমরা প্রো ভার্সনটা না নিয়ে সিম্পলি অ্যাক্টিভ করলেই ও এসএসএলটা ডিটেক্ট করে এখানে দেখাবে। আর যখন আমার এসএসএল থাকবেই না তখন তো আর কিছু করার নাই। আমার এসএসএল যখন থাকবে তখন এটা পেয়ে যাবে, ডিটেক্ট করে নিয়ে আসবে। ক্লিয়ার? এটা একটা মাধ্যম। আর আদারওয়াইজ আমার যদি এসএসএল না থাকে তাহলে আমার সরাসরি মানে মেইন যে কাজটা সেটা হচ্ছে আমার হোস্টিং প্রোভাইডার থেকে এসএসএলটা কিনে নেওয়া। আমার হোস্টিং প্রোভাইডার থেকে এসএসএলটা কিনে নেওয়া, এটাই হচ্ছে আমার টাস্ক। আদারওয়াইজ কোনো বিষয় আমার দরকার নাই। বাট এই প্লাগইনটা হচ্ছে যদি হচ্ছে ডিটেক্ট করতে না পারে, কোনো কোনো সময় হয় যে আমার কোনো একটা সাবডোমেন ক্রিয়েট করেছি অথবা কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সে এখন আমার হোস্টিং এর যে এসএসএলটা আছে সেটা ডিটেক্ট করতে পারতেছে না। তো ডিটেক্ট যেহেতু করতে পারতেছে না, তো আমরা কি করব, এই প্লাগইনটা ইউজ করব। ক্লিয়ার? এটা কখন করা লাগে, যখন আমরা কোনো একটা সাবডোমেন ইউজ করেছি অথবা কোনো একটা ফোল্ডার ইউজ করেছি। ক্লিয়ার?
তখনই শুধুমাত্র হচ্ছে এই প্লাগইনটা লাগে ডিটেক্ট করার জন্য, ডিটেক্ট করে নিয়ে আসার জন্য, যখন হচ্ছে আমার হোস্টিং প্রোভাইডার থেকে আমি এসএসএলটা কিনতে থাকবো। তো মেক শিওর করতে হবে আমাদের পেমেন্ট গেটওয়ে সেটআপের আগে যেন আমাদের আগে এসএসএল মেক শিওর করতে হবে, এসএসএলটা যেন থাকে, কানেকশনটা যেন সিকিউর থাকে। তারপর আমরা সরাসরি পেমেন্টে চলে যাব। পেমেন্টে যাওয়ার পর আমরা বাই ডিফল্ট তিনটা অপশন দেখতে পাবো। বাই ডিফল্ট তিনটা অপশন দেখতে পাবো: ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি। যদিও আরেকটা ছিল সেটা পাচ্ছে না হয়তো সামহাও, অথবা হচ্ছে ওরা রিমুভ করে দিয়েছে, সেটা ছিল বাই ডিফল্ট পেপারটাও ছিল। এখন যেহেতু নাই তার মানে হচ্ছে আপডেট করেছে, তাও সেটা রিসেন্টলি 2-1 দিনের ভিতরেই করেছে হয়তো। ওকে, আমি ডিরেক্ট পেমেন্টের কথা বলি। এখানে কোনো কিচ্ছু না, এমন না যে আমাদের ডিরেক্ট পেমেন্টে হচ্ছে একদম সরাসরি হচ্ছে অনলাইন করা যাবে, এমনটা কোনো কিছুই নাই। এখানে সেট আপ করার জন্য কিছুই নাই। এখানে শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন শো করবে। এখন আমার যেমন আমি আমার অ্যাকাউন্ট নামটা দিয়ে দিলাম, সাপোজ এই নামটা দিয়ে দিলাম। এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, এটা আমার কোডটা হচ্ছে এটা না, কোডটা হচ্ছে সেন্ট্রা এশিয়া। ওকে, এটা হচ্ছে কোড। দেন আইবিএন নাম্বার হচ্ছে এটা একটা নাম্বার, তো এটা ফোন নাম্বার না, এটা একটা ফোন নাম্বারের মতো। সুইফট, সুইফট হচ্ছে এটা, ক্লিয়ার? তো ডিবিএল এর সুইফট হচ্ছে আলাদা। এরকম হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমরা অ্যাড করলাম। এর ফলে হলো কি, কিচ্ছুই হলো না, শুধুমাত্র এই ইনফরমেশন হচ্ছে যখন সে পেমেন্ট করতে যাবে, তখন তাকে এই ইনফরমেশনগুলো দেখাবে। এ হচ্ছে নাম, এ হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এ হচ্ছে ব্যাংক নাম্বার, এ হচ্ছে শর্ট কোড, এ হচ্ছে আইবিএন নাম্বার, এবং এ হচ্ছে সুইফট নাম্বার। এখন তুমি এটাতে হচ্ছে কি করো, ডিপোজিট করো। এখন আমরা ব্যাংকে যখন হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাই, তখন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে সেই নেমটা, এই যে সেই নেমটা এটা, এবং কোন ব্যাংক, এমন যদি হয় আমাদের বাংলাদেশের সিটি ব্যাংক থেকে আমরা ব্যাংক এশিয়াতে হচ্ছে ডিপোজিট করব, তাহলে আমরা সিটি ব্যাংকে জমা দিলাম, কিন্তু সেখানে আমার কি করতে হবে, এই টাকাটা যাবে হচ্ছে সেন্ট্রাল এশিয়া ব্যাংকের এই নাম্বারে, এবং অ্যাকাউন্ট নেম হচ্ছে এটা, ক্লিয়ার? আর এই ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে আইবিএএন নাম্বার এবং সুইফট কোডটা লেগে থাকে, ক্লিয়ার? এই হচ্ছে জাস্ট শো করবে, নাথিং এলস। তো এখানে ব্যাংক ট্রান্সফারটা কখন ইউজ করা হয়ে থাকে, যখন হচ্ছে অনেক বড় বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়ে থাকে। যেমন আপনি যদি ধরেন আম, আমি বাহির থেকে কোনো হচ্ছে বড় একটা হেলিকপ্টার নিলাম, অথবা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমার বড় বড় ট্রানজাকশন, যেমন হচ্ছে আমার বাসা সাজানোর জন্য যত ধরনের জিনিস দরকার, অথবা বাসা সাজানোর জন্য আমার যে ম্যাটেরিয়াল গুলো দরকার, সেই ম্যাটেরিয়াল গুলো তো অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই না? সেটা তো আর কার্ড দিয়ে অথবা হচ্ছে অন্য কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে করা পসিবল না, কারণ সেখানে অবশ্যই একটা লিমিটেশন থাকে। এই লিমিটেশনের জন্য এই ব্যাংক ট্রান্সফারটা ইউজ করা হয়ে থাকে, ক্লিয়ার? এখানে সেট আপের কোনো কিছু নেই, নাথিং এলস। এইটুকুর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। এটা কেন ইউজ করা হয়ে থাকে, কি কি দিলাম এখানে, শুধুমাত্র হচ্ছে আমরা ইনফরমেশন গুলো দিলাম, যে ইনফরমেশন গুলো পেমেন্ট করতে যাওয়ার সময় জাস্ট শো করবে, নাথিং এলস। এটা কিন্তু অটোমেটেড কোনো ফিচার না। এখন এখানে যদি আমার পেমেন্ট করতে হয়, তাহলে হচ্ছে আমি বাংলাদেশ থেকে পেমেন্ট করব, আমার কি করা লাগবে, আমার করা লাগবে হচ্ছে আমার বাংলাদেশে হচ্ছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা হোয়াট এভার অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক, আমি হচ্ছে কি করব, এই অ্যাকাউন্ট নাম্বারে হচ্ছে ডিপোজিট করব, ক্লিয়ার? এই অ্যাকাউন্ট সেট করার আগে কি আমাদের কান্ট্রি সেট করে নিতে হবে? না, এরকম কোনো কিছু নাই। মানে যে সাপোজ আপনি ভাবেন, বা একবার হচ্ছে আমি বাংলাদেশে হচ্ছে লোকাল যে ইয়াগুলো আছে, ন্যাশনাল ব্যাংকগুলা, সেই ব্যাংকগুলাকে একটু বর্ণনা করি। এখন আমি হচ্ছে ডিপোজিট করব হচ্ছে কিসে, ব্যাংক এশিয়াতে, ডিপোজিট করব। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে হচ্ছে সিটি ব্যাংকে, বা আমি সিটি ব্যাংক থেকে ডিপোজিট করব। তাহলে কি করব, সিটি ব্যাংক আমার কাছে কি চাইবে, অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা, এবং ওই অ্যাকাউন্টধারীর নামটা, এই তিনটা ইনফরমেশন লোকাল ডিপোজিটের ক্ষেত্রে আমার লাগে। আর ইন্টারন্যাশনাল ডিপোজিটের ক্ষেত্রে শর্ট কোড, আইবিএএন নাম্বার এবং সুইফট কোডটা, ক্লিয়ার?
তো এটা হচ্ছে হ্যাঁ, এই শর্টকাট কোথায় পাবো? শর্টকাট আইবিএন। এটা হচ্ছে ব্যাংক ইনফরমেশন। এখন আপনি যদি কোনো একটা ব্যাংক খুলে থাকেন তো আপনার ব্যাংকের আন্ডারও শর্ট কোড আছে, ক্লিয়ার? তো ওই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, ওকে। বুঝতে পারছেন? আর এখানে হচ্ছে আপনি পেমেন্ট করার জন্য তাকে যদি কোনো ইনস্ট্রাকশন দিতে চান, লাইক ডিপোজিট টু আওয়ার ব্যাংক, এটা আর কোনো ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি। যদি আপনার মানে মনে হয় যে আমি ডিটেলসলি কোনো ইনস্ট্রাকশন লিখবো তাহলে সেটা আপনি লিখতে পারেন। জাস্ট সিম্পলি হচ্ছে ডিপোজিট টু আওয়ার ব্যাংক, ক্লিয়ার? এটাই হচ্ছে আপনার আমাদের ব্যাংক ট্রান্সফার সেটআপ। এবং এটা শুধুমাত্র করা হয় যে আমি একটু আগে বর্ণনা করলাম কেন ব্যাংক ট্রান্সফার সেটআপ করা হয়, বড় বড় পেমেন্টের ক্ষেত্রে। এখন আমি বড় কোনো বাহির থেকে কোনো হচ্ছে কার ইম্পোর্ট করব, কোনো কার ইম্পোর্ট করব, অথবা বাহির কেন বলতেছে আমি হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে কার কিনলাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাংক ডিপোজিট করা হয়, ক্লিয়ার? আচ্ছা, চেক পেমেন্ট। চেক পেমেন্টের ব্যাপারটাও ঠিক ওয়ান কাইন্ড অফ ব্যাংক ট্রান্সফারের মতোই, বাট এখানে আমাদের ছোট্ট একটা বিষয় আছে। যেমন এখানে হবে কি, আমাদের যে চেকটা পাঠিয়ে দিতে হবে, প্লিজ সেন্ড, এখানে কিন্তু অবশ্যই দেখেন একটা ইনস্ট্রাকশন বাই ডিফল্ট দেওয়া আছে, প্লিজ সেন্ড আ চেক টু আওয়ার স্টোর নেম। এটা স্টোর নেম, এটা মানে সাপোজ এখন আমার স্টোর নেম যেটা হবে সেটা দিয়ে স্টোর স্ট্রিট টাউন মানে আমার স্টোর অ্যাড্রেস অথবা আমার অফিস অ্যাড্রেস, ওকে? ওই অফিস অ্যাড্রেস দিয়ে জাস্ট হচ্ছে চেকটা পাঠিয়ে দিতে বলতেছে, ক্লিয়ার? জাস্ট এটা সিম্পল, এখানে কোনো অটোমেটেড বিষয় না। আমাকে করতে হবে কি, আমি যদি কোনো এদের থেকে কোনো কেনাকাটা করি, সাপোজ ধরলাম এর একটা সাইট, এদের থেকে যদি আমি কোনো কেনাকাটা করি তাহলে আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে এই যে স্টোর নেম, এই স্টোর নেমের জায়গায় হচ্ছে সাপোজ ওদের স্টোর নেম কি, এই যে কম্বো 19, রাইট? এটা হচ্ছে স্টোর নেম। আমি হচ্ছে পেমেন্ট করব, এই কম্বো 19 হচ্ছে আমি একটা পেমেন্ট করব। তার মানে কি করতে হবে, কম্বো 19 নিয়ে স্টোর নেম, এটা হচ্ছে স্টোর নেম, এবং স্টোর টাউন এদের অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দিলাম, নিচে মেনশন করে দিলাম। তারপর হচ্ছে আমি চেকটা কি করব, চেকটা হচ্ছে আমি এই অ্যাড্রেসে পাঠিয়ে দিব, ক্লিয়ার? এটাই হচ্ছে চেক পেমেন্টের ব্যাপার, এবং সেগুলো শুধুমাত্র হচ্ছে বড় বড় পেমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। আশা করি বুঝতে পারছেন। এই দুইটা ব্যাংক ট্রান্সফার এবং চেক নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? ভাইয়া এখানে ব্যাংকটা তো আপনার ধরেন আমি যে দারাজ নিয়ে একটু বলি, তাহলে দারাজ তাদের ব্যাংক ডিটেলসটা তাদের পেমেন্ট গেটওয়েতে অ্যাড করে রাখবে। আমি যদি আমার যদি অন্য কোনো ওয়ে না থাকে, আমি যদি তাকে ব্যাংক ট্রান্সফার করতে চাই, তাহলে তার এই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে ডিপোজিট করে দিতে হবে, রাইট? এইটাই, এইটার জন্য এটা দেয়, এই তো? হ্যাঁ, এটার জন্যই দেওয়া। এটা কিন্তু কোনো অটোমেটেড সিস্টেম না। এটার জন্য আমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে হচ্ছে তার ইনফরমেশন মানে তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তার ব্যাংক অ্যাকাউন্টের নেম মানে যার অ্যাকাউন্ট যে নেমে আছে, যে নামে আছে সেই নামটা, এবং কোন ব্রাঞ্চে খোলা, ক্লিয়ার? জি, কোন বুঝতে ব্রাঞ্চে খোলা। আর যদি অন্য কোনো ব্যাংকের হয়, যেমন আমি একটু আগে একটা বর্ণনা করলাম যে আমি ব্যাংক ডিপোজিট করবো হচ্ছে ব্যাংক এশিয়াতে, কিন্তু ব্যাংক ডিপোজিট করতেছি বা আমি এখন কোন ব্যাংকে আছি, সিটি ব্যাংকে আছি, সিটি ব্যাংক থেকে যদি হচ্ছে ব্যাংক এশিয়াতে করতে হয় তাহলে হচ্ছে শুধুমাত্র হচ্ছে ব্যাংক এশিয়ার কি নামটা, ক্লিয়ার? তিনটা জিনিস আমার লাগবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া, আশা বুঝতে করি পারছি। কারো কোনো প্রবলেম নেই, ওকে? দ্য নেক্সট থার্ড যে অপশনটা আমাদের, থার্ড অপশনটা আমাদের কি, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, আমরা সবাই কিন্তু ক্যাশ অন ডেলিভারির সামনে পরিচিত। এটার শর্ট ফর্ম হচ্ছে সিওডি, কড, রাইট? সিওডি মিনস হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি, যেটা হচ্ছে আমি প্রোডাক্টটা আগে পাবো দেন হচ্ছে পে করবো, ক্লিয়ার? তো তার মানে এখানে আমার পেমেন্ট নিয়ে কোনো অটোমেশনের দরকারই হয় না, এটা একটা অপশন, ইটস আ অপশন, ক্লিয়ার? তো এটা একটা অপশন আমাদের জন্য, জাস্ট কি করবে, সে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে অ্যানাবল করে দিবে, এবং
সেখানে যদি কোনো শিপিং মেথড সিলেক্ট করতে চায় যে আমি ক্যাশ অন ডেলিভারির জন্য এই শিপিং মেথডটা ইউজ করব, ক্লিয়ার, সে করতে পারবে। এখন শিপিং বিষয়টা কি, কারণ আমরা এখনো শিপিংটা দেখি নাই, তাই আমি এটা ধরলামই না, এখন আমি এটা টাচই করবো না, এটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো। হ্যাঁ, শিপিংটা শেষ করার পর। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে ইনস্ট্রাকশন কি হতে পারে? নাথিং এলস, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। ওয়েন মানে যখন হচ্ছে আমি ডেলিভারিটা পাবো তখন হচ্ছে যে হচ্ছে আমাকে দিবে সেই ক্যাশ মানে সরাসরি ডেলিভারি মানে আমার থেকে টাকাটা নিয়ে নিবে। এখন আমি একটা 100 টাকার প্রোডাক্ট কিনলাম, আমি হচ্ছে 100 টাকার প্রোডাক্ট হচ্ছে যখন রিসিভ করব তখনই আমি তাকে টাকাটা পেমেন্ট করব। তো সেক্ষেত্রে তো আমার অটোমেশনের কোনো কিছুই না, জাস্ট একটা অপশন ক্রিয়েট করা। এটা কিন্তু একটা অপশন ক্রিয়েট করার মতো। এই 3টা পেমেন্ট গেটওয়ে নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ভাই ব্যাংক ট্রান্সফার। চেকেরটা হচ্ছে ব্রিফলি আরেকবার এক্সপ্লেইন করেন। আচ্ছা, চেকেরটা ব্রিফলি আরেকবার এক্সপ্লেন করতেছি, জাস্ট আ মিনিট। ওকে, আমরা চেকটা একটু দেখি আবার। হ্যাঁ, তো চেকটা হচ্ছে আমরা এনাবল করলাম। চেকটা হচ্ছে, আচ্ছা একটু কষ্ট করে আমরা এই লেখাটা পড়ি। টেক টেক পেমেন্ট ইন আ পারসন ভিয়া চেক, দিস ইজ অফলাইন গেটওয়ে ক্যান অলসো বি ইউজফুল টু টেস্ট পারপাস বা পারসেস টেস্ট পারপাস। না, এটা আমার টেস্ট পারপাস না, জাস্ট হচ্ছে ও এটা বর্ণনা করছে। এটা একটা অফলাইন পেমেন্ট গেটওয়ে, এটা তো আমরা বুঝতেই পারতেছি, এটা কিন্তু অটোমেটেড কোনো বিষয় না। এটা জাস্ট একটা অপশন যেটা দ্বারা হচ্ছে কি করলাম, আমি হচ্ছে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করলাম যে এই হচ্ছে আমার স্টোর নেম, এই স্টোর নেম এবং আমার অ্যাড্রেস দিয়ে তুমি তোমার একটা চেক লিখে আমার এখানে পাঠিয়ে দাও। বুঝতে পারছেন? চেকে কি হয়, একটা চেক বুকে কি হয়? ওকে, আমি ভিডিওটা অন করতে পারতেছি না। যাই হোক, আমি চেক দেখাতাম একটা। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমি চেকটা কি আগে পাঠাবে নাকি? না, চেকটা হচ্ছে হ্যাঁ অবশ্যই আগে পাঠাই দিবে। এখন আমি কোনো একটা অর্ডার করেছি, সাপোজ আমি বলি, আমি অর্ডার করার পরে কিন্তু পেমেন্টের অপশন পাচ্ছি, তাই না? কোনো একটা অর্ডার করেছি, অর্ডার করার পরে পেমেন্টের অপশন পাচ্ছি, দেন কি করব, পেমেন্ট গেটওয়ে কোনটা সিলেক্ট করলাম, চেক পেমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন হচ্ছে আমি এখন লিখতে বসবো, আমার চেকবুকটা ওপেন করে আমি লিখতে বসবো। আম, কাকে পাঠাচ্ছি, কার নামে, কম্বো 19 নামে। তো কম্বো 19 নামে আমি একটা পেমেন্ট চেক লিখলাম। তার অ্যাড্রেসটা কোথায়, তার অ্যাড্রেসটা হচ্ছে সাপোজ আমি ধরলাম হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর, রোড নাম্বার ডট 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 এত এত। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমি একটা চেকবুক লিখে দিলাম। তো ওর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে হচ্ছে আমি চেকবুকটা পাঠিয়ে দিলাম। আমি আমার কোনো অ্যাকাউন্টেন্ট দিয়ে অথবা আমি নিজে গিয়ে তার অ্যাড্রেসে চেকবুকটা পাঠিয়ে দিলাম। ক্লিয়ার? সে কি করবে কি, এই চেকবুকটা ব্যাংকে গিয়ে ক্যাশ করবে, এই চেকবুকটা ব্যাংকে গিয়ে ক্যাশ করবে। আই হোপ ক্লিয়ার। একটু কয়েকদিন মানে ব্যাংকে মানে যাতায়াত করলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া ব্যাংক চেকটা এখানে তো আপনার পেমেন্ট করলে তো আপনার পেমেন্ট কমপ্লিট করছে বুঝা বলে দিতেছে, তাহলে আমি ব্যাংক চেক লিখলাম, তো ওদের কাছে যখন যাবে দেন ওরা যখন এটা ক্যাশ আউট করবে দেন কি আমার আমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে বলে তারা আমাকে একটা নোটিফাই করবে? হ্যাঁ, হ্যাঁ সেটাই, মানে ওরা চেকবুকটা ক্যাশ করার পরে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমি আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে দারাজকেই আমি মূলত একটা চেক লিখে দিচ্ছি, আমার পার্সোনাল চেক বই থেকে লিখে ওদেরকে আমি মেল করে পাঠিয়ে দিছি, তো ওরা আমার ওই চেকটা ক্যাশ করার পরে টাকা পাওয়ার পরে দেন আমাকে অর্ডারটা ডেলিভারি দিবে। বিষয়টা এমন না ভাইয়া? হ্যাঁ, এটা এমনটাই। আচ্ছা ঠিক আছে, মানে ধন্যবাদ। ওরা হচ্ছে চেকটা পাবে, চেকটা পাওয়ার পরে ব্যাংকে হচ্ছে ব্যাংক যদি এটা ইস্যুড করে, যদি এটা ব্যাংকটা অ্যাপ্রুভ করে, তার মানে তারা করবে কি প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। ক্লিয়ার?
হ্যাঁ, বুঝতে পারছি। আর যেমন হচ্ছে আপনি এই বিষয়টা কিন্তু এমন হয় না কখনো। আমি একটু বর্ণনা করি। যেমন হচ্ছে আপনি তো চেকটা পাঠায় দিলেন, সে ধর চেকটা পেলো, সে চেকটা পেয়ে হচ্ছে কি করবে, চেকটা ব্যাংক থেকে ক্যাশ করবে না, ব্যাংক কিন্তু তার ইনফরমেশন রেখে দেয় যে ক্যাশ করতেছে, কে ক্যাশ করতেছে তার একটা ইনফরমেশন রেখে দেয়। তার মানে কি হলো, আপনার পরবর্তীতে ও যদি বলে না আমি তো ব্যাংকে এখন ক্যাশ করাই না, এরকম যদি কোনো কিছু বলে, তারপর আপনি ব্যাংকে ক্লেম করে সেই ইনফরমেশন নিতে পারেন। বুঝতে পারছেন? তো সেটা হচ্ছে সিকিউর একটা পেমেন্ট। চেক কিন্তু সেই আদিকাল থেকে একটা সিকিউর, মানে যখন থেকে হচ্ছে ব্যাংকের উদ্বোধন হয়েছে তখন থেকে কিন্তু চেক পেমেন্টটা চলে আসতেছে। হ্যাঁ ভাইয়া, এমনি তো টাকা উইথড্র করলে অ্যাকাউন্ট হোল্ডারের ফোনে একটা টেক্সট চলে যায় হ্যাঁ, যে টেক্সটও চলে যায়। টাকা উইথড্র করা হয়েছে। রাইট। তো ভাই চেকের ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে যে এত টাকার না, হচ্ছে চেকের মানে ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। কেন, ছোটবেলা হচ্ছে ইয়া করেন নাই, ছবি দেখেন নাই বাংলা মুভি, চৌধুরী সাহেব আপনার হুম, হুম, হুম। না পুরো এখন জায়গা এখন জমিন আমাকে হ্যাঁ, লিখে দেন, এখন হ্যাঁ কথা চেকের হচ্ছে মাধ্যমে। যে 5,000 টাকার যদি সাপোজ প্রোডাক্ট কিনলো, 5,000 টাকা হচ্ছে ইজিলি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে মানে টাকা হচ্ছে হাতেই দেওয়া যাইতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন যে 5,000 টাকা যদি চেকে দেওয়া হয়, এটা একটা হ্যাসেল না? হ্যাঁ, এটা তো একটা হ্যাসেল। বাট 5,000 টাকা তো চেকে দেয় না অ্যাকচুয়ালি, মানে 50,000 টাকা হয়তো, মিনিমাম 50,000 টাকা একটা চেকের জন্য। আচ্ছা। হুম। এরা মূলত যারা আর কি অনেক বেশি অ্যামাউন্টে কিনে, কিন্তু তার কাছে ক্যাশ রাখে রাইট। না, ক্যাশ রাখে না, একটা ভয় থাকে, বা ব্যাংক থেকে টাকাগুলা তুইলা দেন তাদেরকে আর বিকাশে পাঠাবে, এত কাহিনী করতে চায় না, তারা মূলত চেক লিখে পাঠায় দিল, দেন আচ্ছা, ওরা ক্যাশ গুলা চেক নিল। পেমেন্টটা কিন্তু শুধুমাত্র প্রচুর আমার মতো আপনার মতো হচ্ছে পার্সনের জন্য না। হ্যাঁ, আমি নিজে কর্পোরেট কয়েকটা ইয়াতে ছিলাম, মূলত হচ্ছে কর্পোরেট বা লিমিটেড যে কোম্পানিগুলো আছে বা কোম্পানিগুলো আছে, সেটা লিমিটেড হোক, সেটা প্রাইভেট লিমিটেড হোক, যেটাই হোক না কেন, হোয়াট এভার, প্রাইভেট অথবা পাবলিক যেটাই হোক না কেন, সে লিমিটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে কি, অ্যাকাউন্টেন্টের হিসাব রাখতে সুবিধা হয় বিধায় হচ্ছে চেক পেমেন্ট গুলা দ্বারা করা হয়। দেখবেন হচ্ছে ব্যাংক, সরি, কোম্পানিগুলো করবে কি, কোম্পানিগুলো 2,000 টাকার জন্য হচ্ছে চেক করে দিবে, চেক লিখে দিবে, দেন হচ্ছে কি করবে, ম্যানেজিং ডিরেক্টরের একটা সিল এবং স্বাক্ষর, ঠিক সেম ভাবে অ্যাকাউন্টেন্টের সিল এবং স্বাক্ষর, তারপরে হচ্ছে ওই চেকটা অ্যাপ্রুভ হবে। ক্লিয়ার কনসেপ্ট? আমার এবং আপনার মতো পার্সোনাল কোনো মানুষ, পার্সনের মতো জন্য না চেকটা। হ্যাঁ, আপনি বড় পেমেন্ট করতে যাবেন সেই ক্ষেত্রে ইয়া করা হয়, চেকটা ব্যবহার করা হয় পার্সনের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল পার্সন। বাট কোম্পানির ক্ষেত্রে হয় কি, কোম্পানি 2 টাকা পেমেন্ট করলে হচ্ছে ওটা মানে ম্যাক্সিমাম চেকে পেমেন্ট করতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ কি, এটার মেন কারণ হচ্ছে এটা হিসাব রাখতে সুবিধা হয়। আমার এতগুলা চেক গেছে, এটা অ্যাকাউন্টের হিসাব রাখতে সুবিধা হয়। এই ছিল আমাদের বেসিক পার্ট, যেগুলো হচ্ছে আমাদের ছিল। এখন আমাদের আরো কয়েকটা বিষয় আচ্ছা, দরকার আমি হবে। পেমেন্টের বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার হতে চাচ্ছি। বলেন। সেটা হচ্ছে চেক পেমেন্টের বিষয়টা, যেটা হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার কোম্পানি থেকে তো কোনো চেক যাবে না। কাস্টমার যদি চেক পেমেন্টে অপশনে ক্লিক করে, হ্যাঁ, সেক্ষেত্রে আহ, আহ, তার চেক থেকে তো অ্যাকচুয়ালি তার অ্যাকাউন্ট থেকে তো টাকাটা আসবে। সো চেক পেমেন্টের যে ইয়াটা, সেটা তো তার চেকটা আমি পাবো, আর আমি একটা পেমেন্ট স্লিপ দিব তাকে যে সে চেক মাধ্যমে পেমেন্ট করতেছে, তাই না? এটাই তো দিব। আচ্ছা, তানজিম ভাই, আর চেক হচ্ছে আপনি পাঠাবেন। আপনি যদি আমার সাইড থেকে কম্বো 90 এই সাইড থেকে হচ্ছে কেনাকাটা করবেন, ক্লিয়ার, এর নামে আপনি একটা চেক পাঠায়া দিবেন, দেন সে চেকটা ক্যাশ করবে। বুঝতে পারছেন? সেটাই তো, যে সে যদি আমার নামে তো সে পাঠাবে, তাই না? কম্বো 99 এর নামেই তো আমি পাঠাবো। আমার হ্যাঁ, পাঠাবেন। অ্যাকাউন্টের নেম থাকবে, আমি কম্বো 99 পে টু কম্বো 99, এটাই তো অপশন থাকবে, সিগনেচারও আমার থাকবে এবং এটাই অ্যামাউন্টটা অপশন। উল্লেখ থাকবে। সেটার কথাই বলছি। আর আমি এমনি একটা পেমেন্ট স্লিপ দিব যে হ্যাঁ, সে আমাকে চেক দিয়ে পেমেন্ট করছে আমার ইস্যুয়েন্স এর জন্য, ক্লিয়ারেন্স এর জন্য, সরি। আচ্ছা আচ্ছা, ওইটাকে বলে হচ্ছে অর্ডারের পরবর্তীতে হ্যাঁ, আপনার যে স্লিপ বা যে কি বলে, ইনভয়েস, স্লিপ বলে না, ইনভয়েস। ইনভয়েস। হ্যাঁ, ইনভয়েস, এই পেমেন্ট ইনভয়েসটা হচ্ছে মেইলে চলে যাবে, পেমেন্ট ইনভয়েস সেটা ইনভয়েসটা। প্রায় অনেক পরে। তো সিম্পলি এখন বুঝেন, আমি এখন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারলাম, চেক করতে পারলাম, ক্যাশ অন ডেলিভারি, এই তিনটে কিন্তু অফলাইন পেমেন্ট গেটওয়ে, এটা কিন্তু অটোমেটেড কোনো পেমেন্ট গেটওয়ে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, এটা শুধুমাত্র সবকিছু মেনটেন করবে হচ্ছে ব্যাংক।
আর ক্যাশ অন তো হচ্ছে আমি আমার ডেলিভারি ম্যানটা হচ্ছে কি করবে, ক্যাশ অন ডেলিভারির জন্য আমার চার্জটা নিয়ে আসবে, ক্লিয়ার, বা আমার বিলের অ্যামাউন্টটা নিয়ে আসবে। ওকে, দেন আমরা একটু চলে যাই হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেমের দিকে। এখন সবাই একটু খেয়াল করেন পেমেন্ট গেটওয়ে নিয়ে অল অ্যাবাউট, আজকের ক্লাস টপিক কিন্তু হচ্ছে অল অ্যাবাউট পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, আমরা আমাদের বেসিক যে ডিফল্ট ছিল, ডিফল্ট পেমেন্ট গেটওয়ে আমাদের শেষ, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের লাগে না, সচরাচর আপনার কোনো ক্ষেত্রেই লাগবে না ডিফল্ট পেমেন্ট গেটওয়ে। ভাইয়া বাংলাদেশের জন্য ওই আপনার ক্যাশ অন ডেলিভারিটা খুবই লাগে। হ্যাঁ, বাংলাদেশের জন্য ক্যাশ অন ডেলিভারিটা খুব লাগে, আর ক্যাশ অন ডেলিভারিতে আমার কি কিছু সেট আপ করার দরকার নেই, এটা জাস্ট একটা অপশন, একটা অপশন, হ্যাঁ। এটা একটা অপশন, নাথিং এলস। এটা কোনো কিছু ইন্টিগ্রেটেড কিছু নাই, একটা একটা অপশন, ক্লিয়ার। এটা চলে গেল আমার ডিফল্ট পেমেন্ট গেটওয়েটা, এই হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে। এখন দেখেন আমার পরবর্তীতে কি দরকার, সাপোজ ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমরা কল্পনা করি, ইন্টারন্যাশনাল আমার কি দরকার, বাইরে সবচেয়ে বেশি চলে কি পেপাল, রাইট, পেপ্যাল, স্ক্রিল, কার্ড, হ্যাঁ কার্ড পেমেন্ট, হ্যাঁ, কার্ড পেমেন্ট চলে। স্ট্রাইপ কিন্তু কার্ড। ওকে, আমি এটা বর্ণনা করব, জাস্ট কল্পনা করেন পেপাল দিয়ে আমি পেমেন্ট করতে পারতেছি, কার্ড দিয়ে পেমেন্ট করতে পারতেছি, এই দুইটা অপশনই কিন্তু থাকে, ক্লিয়ার। আর লোকাল, সবাই খেয়াল করেন, লোকাল লোকালের ক্ষেত্রে কি হবে, লোকালের ক্ষেত্রে হচ্ছে আমি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারতেছি এবং এমএফএস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ক্লিয়ার, মানে ইন্টারনেট ব্যাংকিং যাকে বলতে পারি। আর ইন্টারনেট ব্যাংকিং আবার আলাদা জিনিস, সেটা হচ্ছে ব্যাংকের যে ইয়ে আছে সেটা, ইন্টারনেট ব্যাংকিং কিন্তু আবার আলাদা জিনিস, ইন্টারনেট ব্যাংকিং। আর এমএফএস হচ্ছে আমাদের বিকাশ, নগদ, তারপর উপায়, এগুলো হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আর ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস হচ্ছে যেমন হচ্ছে আমাদের সিটি ব্যাংকের সিটি টাচ, তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের আইবিএল, হ্যাঁ আইবিবিএল, এইগুলা, ক্লিয়ার। জি। যেটা হচ্ছে ব্যাংক প্রোভাইড করে থাকে, সেটা হচ্ছে এখন লোকালের ক্ষেত্রে কি লাগবে, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ক্লিয়ার, এটা হচ্ছে লোকাল পেমেন্ট গেটওয়ে। আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কি কল্পনা করব, পেপাল এবং কার্ড, শুধুমাত্র পেপাল এবং আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর এমএক্স কার্ড, হ্যাঁ, এই বিষয়গুলো দিয়ে যদি আপনি পেমেন্ট করতে পারেন তাহলে তো আপনার এনাফ, তাই না? শুধুমাত্র কি, আবার একটু বলেন, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে পেপাল এবং কার্ড। কার্ড, কার্ডটা মূলত ভাইয়া স্টাইপ না? হ্যাঁ, কার্ডটা মূলত স্টাইপ, স্টাইপ নিয়ে আমি একটু কথা বলবো, ডিটেলসলি আলোচনা করবো। এখন পেপালে চলে যাই আমরা ডিরেক্টলি। তো পেপালের জন্য আমরা অনেক 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 ফ্রি প্লাগইনই পাবো, ক্লিয়ার। পেপালের জন্য অনেক ফ্রি প্লাগইন পাবো আমরা, পেপাল প্লাগইন লিখে সার্চ করে আমি জাস্ট একটু দেখাই, পেপাল প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস আর ই-কমার্স, যেটাই হোক না কেন একই কথা। জি ভাইয়া, পেপাল কি এখনো পর্যন্ত বাংলাদেশে অ্যাপ্রুভ করে নাই, তাই তো? না বাংলাদেশে তো অ্যাপ্রুভ করে নাই, বাংলাদেশের জন্য তো বলি নাই, আমি ইন্টারন্যাশনাল, পেপাল এবং কার্ড, ক্লিয়ার, বাংলাদেশে অ্যাপ্রুভ করে নাই। জি। এটা হচ্ছে হোয়াট এভার, যাই হোক, এখন হচ্ছে আমরা পেপালের জন্য যে প্লাগইন গুলো পাচ্ছি, ক্লিয়ার, এখান থেকে আমরা যে কোনো একটা প্লাগইন ইউজ করতে পারি, যে কোনো একটা প্লাগইন, সুপার চার্জ, হোয়াট এভার, যে কোনো একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটা ইউজ করার জন্য কি করতে হবে, এটা কিন্তু হচ্ছে ই-কমার্সের ফ্রি একটা প্লাগইন, হ্যাঁ। তাই আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করলাম। এটা ডাউনলোড করতে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হলে আপনাকে হচ্ছে ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। আমার এখানে অলরেডি হচ্ছে অ্যাকাউন্ট আছে, লগ ইন করতে হবে, জাস্ট কন্টিনিউ দিয়ে কিছু ইনফরমেশন চাবে, চেক আউট করে ডাউনলোড করে নিয়ে আসবেন, ইনফরমেশন গুলো দেওয়া আছে। ওকে, পারফেক্ট। ওয়ার্ডপ্রেসের প্লাগইন অপশন এটা পাওয়া যাবে না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের প্লাগইন অপশনে এটা পাওয়া যাবে না, ই-কমার্সে যেটা সেটা পাওয়া যাবে না। ভাইয়া ওখানে যে আবার লেখা থাকে যে আপনার পেপ্যাল ফর ই-কমার্স রিকমেন্ডেড করা থাকে, লেখা থাকে একেবারে, ওটা কি এটাই না? না, এটা না, এটা হচ্ছে ই-কমার্সের
WooCommerce.com এ গেলে একমাত্র পাবো। কিন্তু একটু আগে হচ্ছে আমরা পেপাল প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস দেখেছিলাম। এখানে দেখার পর দেখেন এই যে wordpress.org এই যে প্লাগইনগুলো, এই প্লাগইনগুলো হচ্ছে আমরা এখানে পাবো। এই যে অ্যাড নিউ প্লাগইন যদি ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। ওকে, তো আমরা ডাউনলোড করে ফেলেছি। ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের স্টাইপটা আমরা একটু ডাউনলোড করে ফেলি। স্টাইপ WooCommerce প্লাগইন। তো এখানে হচ্ছে এই যে ফ্রি যে প্লাগইনটা স্ট্রাইপের জন্য, এই ফ্রি প্লাগইনটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার, জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এখন হচ্ছে আমি আমার একটু সবাই একটা কাজ করেন, সেটা হচ্ছে কোন একটা প্লাগইন আপলোড দেওয়ার আগে একটু দেখে নেবেন। আমি হচ্ছে দেখে নিলাম, হ্যাঁ ঠিক আছে, এটার আন্ডারে আবার কোনো জিপ নাই, জিপ ফোল্ডার নাই, তার মানে এটা সরাসরি আপলোড করলেই আমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, এটা সরাসরি আপলোড করলেই আমার হয়ে যাচ্ছে। ডাউনলোড করে আমরা বললাম কি আমাদের ডাউনলোডসে চলে যাই, ডাউনলোডসে চলে যাওয়ার পর এই হচ্ছে আমাদের পেপালটা হচ্ছে আমরা আপলোড করলাম, ইনস্টল নাও। ভাইয়া জি ভাইয়া। এটা হইতে থাকে, আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি লাস্ট যে করাইছিলেন WooCommerce এর সেটিং এর বিষয়টা, হ্যাঁ একটা ক্লাস নিয়েছিলেন, ওইটা আপনি এখনো ওটা আমরা পাই নাই ক্লাসরুমে। ও কিন্তু ক্লাসরুমে ওইটা পান নাই? আচ্ছা না আচ্ছা না ঠিক আছে, ওটা আমি একটু পিডিএফ। ক্লাসরুমে আপলোড করে দিব। মূলত এই বিষয়টা করে হচ্ছে আরেকজন মেম্বার, তো ওই মেম্বারকে হচ্ছে ইনফর্ম করে দেবো, সমস্যা না। আমি যতটুকু জানি আচ্ছা, হচ্ছে আপলোড আমাদের করে না দিচ্ছি। এই ক্লাসগুলা না দেরিতে, এই যে আসলে তো আপনারা রিফ্রেশমেন্টে ছিলেন সবাই, তো আসলে এইগুলা দেরি হইলে দেখা যায় যে আমাদের জন্য আসলে আমরা আসলে ওভাবে আহ, এমনিতেই তো মানে আচ্ছা, দেখা যায় যে আজকে থেকে মেন্টররা ইয়া আজকে না থেকে করালে। সাথে হয়ে যাবে, সমস্যা নেই, হ্যাঁ টেনশন হ্যাঁ, নিও আপনি না। যদি একটু ক্লাস করার সাথে সাথে দিয়ে দেন, এক দেড় ঘন্টা 2 ঘন্টার মধ্যে বা কালকে মধ্যে দিলেও মানে বেটার হয়, মানে আপনার হাত দিয়ে এটা করলেই বেটার হয় অ্যাকচুয়ালি, মানে সাথে সাথে আচ্ছা ঠিক দিয়ে আছে, দিলে ওকে দেখা ঠিক যায় যে আছে, আমরা সমস্যা নেই। প্র্যাকটিস করতে পারি খুব ভালো মতো। এখন থেকে থ্যাংক ইউ। সাথে পেয়ে যাবেন। ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। ওকে, আমরা পেমেন্টে ওইটা সেট আপ করার পর এখন আমরা কি পাচ্ছি, এখন আমরা সরাসরি পেমেন্ট থেকে আসি, কমার্স সেটিংস দেন পেমেন্টে যাওয়ার পর একটা অপশন দেখবো হচ্ছে আমরা এক্সট্রা একটা অপশন। ক্লিয়ার, সেটা কি? পেপাল। পেপাল একটা অপশন, আমরা এক্সট্রা অপশন দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের অটোমেটেড পেমেন্ট গেটওয়ে। পেপাল সম্পর্কে যারা না জানি তারা একটু জেনে নেই, এটা একটা পেমেন্ট গেটওয়ে, যেটা দিয়ে হচ্ছে আমি ভার্চুয়ালি বা অনলাইনে পেমেন্ট করতে পারবো। ক্লিয়ার, তো এটা কানেক্ট করার জন্য আমার জাস্ট কানেক্ট টু পেপালের সাথে কানেক্ট করলেই হয়ে যাবে। কিন্তু আমি ম্যানুয়ালি চাচ্ছি কি করার জন্য, তো ম্যানুয়ালি চাইলে হচ্ছে আমার পেপালের মেল দিয়ে দিলাম double3@gmail.com। এখন অবশ্যই যদি পেপাল ইন্টিগ্রেট করতে হয়, পেপালে কিন্তু দুইটা ভার্সন আছে। পেপালের দুইটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে বিজনেস। হ্যাঁ, পার্সোনাল অ্যান্ড বিজনেস। পার্সোনাল যেটা আছে সেটা হচ্ছে পার্সোনালি বা আমি আমার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে পার্সোনাল, আমি আমার বিজনেসের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে বিজনেস। ক্লিয়ার, এখন এইখানে শুধুমাত্র যেই ইনফরমেশনগুলো দেওয়া লাগবে বা যে পেপারটা আমরা কানেক্ট করবো সেটা কখনোই পার্সোনাল হলে এই কানেক্টটা সম্পূর্ণ হবে না, সেটা কখনোই পার্সোনাল হলে এই কানেক্টটা সম্পূর্ণ হবে না। ক্লিয়ার, অবশ্যই সেটাকে বিজনেস পেপার হতে হবে। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কানেক্ট টু পেপার, আরেকটা হচ্ছে লাইভ ইমেল অ্যাড্রেস এবং মার্চেন্ট আইডি। এটা মূলত হচ্ছে মার্চেন্ট আইডি। তো যদি হচ্ছে আমাদের পেপাল বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেটা সেটা সম্পূর্ণ হবে। ক্লিয়ার, তো এখানে আমার দুটো জিনিস লাগে, মার্চেন্ট আইডিটা পাবো হচ্ছে আমাদের পেপাল
সেটিংস থেকে, পেপাল কর্নারের সেটিংস থেকে মার্চেন্ট আইডি এবং ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট কি তিনটা বিষয় একই জায়গা থেকে পাবো। পেপাল সেটিংসে যাব, আমাদের মানে ক্লায়েন্টের পেপালের সেটিংস থেকে সরাসরি মার্চেন্ট আইডি, ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট কি কপি করে এটা ক্লায়েন্ট দিবে আমাকে, এই ইনফরমেশনগুলো আমাকে ক্লায়েন্ট দিবে, দেওয়ার পর সেভ চেঞ্জেস। ও অনেক সময় পারে না ভাই, দিতে পারে না। আমি হ্যাঁ, ওর এটার জন্য জাস্ট ওকে বলবেন সেটিংসে যাওয়ার পর সেটিংসে গিয়ে যেন ও এই অপশনটা দিয়ে দেয়, ক্লিয়ার। অথবা হচ্ছে আপনি বলবেন কি আমাকে তোমার পেপালের অ্যাক্সেস দাও। ওইটা দিতে চায়। আমি আপনার এনিটেক্স ব্যবহার করে ওর পেপাল থেকে নিয়ে আসছি, ও পারে না হ্যাঁ, দিকে। গ্রেট। জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে গেলেই হচ্ছে সবগুলো বিষয় পেয়ে যাবেন। অ্যাকাউন্ট সেটিং, দেন এই যে আপডেট, এপিআই অ্যাক্সেস। অ্যাপি অ্যাক্সেস এক একজনের ক্ষেত্রে এক একটা বিষয় হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে পেপাল কিন্তু হচ্ছে কান্ট্রি ওয়াইজ ভেরি করে, কিছু কিছু ক্ষেত্রে পেপাল কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, ক্লিয়ার। তো ওই ভ্যারির ক্ষেত্রে হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে ভিন্ন পাবেন, বাট সরাসরি হচ্ছে সেটিংসে চলে যাবেন, অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে হচ্ছে আপনার সকল ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, ক্লিয়ার। আর এটা হচ্ছে মানে যেহেতু হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না, আমি হচ্ছে আমার কানাডা, ইউকে এবং হচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেট, তিনটা দেশে হচ্ছে আলাদা আলাদা লিমিটেড কোম্পানি করা আছে, তো ওই লিমিটেড কোম্পানির আন্ডারে হচ্ছে আমি এটা করে নিয়েছি। ভাইয়া একটা প্রশ্ন ছিল, আমি পেপ্যালটা হুম। আমিও ব্যবহার করি, তো তো একবার যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমার ওদের কাছে ট্রাস্টলি আমি ভেরিফাই করে নিতে পারি, দেন পরবর্তীতে আমি কোনো বড় অ্যামাউন্টে ট্রানজাকশন করলে ওরা তো আবার নতুন করে ভেরিফাই চাবে না তো? ভেরিফাই চাইবে, চাইবে। যেমনটা আমার ক্ষেত্রে হয়, বাট আমার হচ্ছে লিমিটেড কোম্পানির কারণে আমার ওইখানে হচ্ছে আমার বিজনেস নেমে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট থেকে আমি সরাসরি কোনো কিছু ট্রান্সফার করতে পারি সবকিছু। ও, আচ্ছা। না, আমার বিজনেস রিলেটেড লাগে, তো তাই হচ্ছে আমার তিনটা কান্ট্রিতে হচ্ছে লিমিটেড করে নিয়েছি। আমার বিজনেস পেপ্যাল আছে, বাট আপনি যেটা বললেন ভাই লিমিটেড করছেন, মানে এটা কি আপনার ওদের সাথে কথা বলে করা যায় যে আমার না না, ওদের সাথে বলতে কি আপনি যেমন লিমিটেড বলতে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা কোম্পানি ক্রিয়েট করে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানি ক্রিয়েট করে দিয়েছে, বুঝতে কোম্পানি রেজিস্ট্রেশন করে নিয়েছি, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমাকে লয়ার হেল্প করেছে আর কি, হোয়াটএভার। তো এই বিষয়গুলো হচ্ছে ওইভাবে কমপ্লিট করা, ক্লিয়ার। ওকে, তো ধন্যবাদ। এখন হচ্ছে আপনি জাস্ট মানে দুইটা অপশন, একটা হচ্ছে কি করবেন, একটা হচ্ছে ওর পেপালটা নিয়ে নেবেন, পেপালে অ্যাক্সেস নিয়ে নেবেন, যে সেন্ড মি ইওর পেপাল ক্রিডেনশিয়ালস। আচ্ছা, ক্রিডেনশিয়ালস মিনস কিন্তু হচ্ছে অ্যাক্সেস, হ্যাঁ, ইউজার অ্যান্ড পাস, credentials or access. I will be configure it. I will be configure it. Clear? এই হচ্ছে আপনার চাওয়া। আরেকটা হচ্ছে হয় আপনি চেয়ে নেবেন, না হলে হচ্ছে আপনি কি করবেন, go to PayPal account settings. Go to PayPal account settings, then send me the live API key and secret কি এনাফ, এই দুটো ইনফরমেশন হলেই এনাফ। আর মার্চেন্ট যে আইডিটা, সেই আইডিটা হচ্ছে ইমেলটা হলে কি মার্চেন্ট আইডিটা লাগে না, তাও হচ্ছে মার্চেন্ট আইডিটা আমরা নিয়ে নিব, হ্যাঁ, ক্লিয়ার। এই যে ম্যানুয়ালি কনফিগারের ক্ষেত্রে মার্চেন্ট আইডিটা আমরা নিয়ে নিব। আর ভাইয়া ওই যে সিক্রেট কি আর হচ্ছে আপনার ওই ইয়াটা যে ওটা তো আপনার ক্লায়েন্ট আইডি, হ্যাঁ, এগুলো তো আপনার দেখাবেই না যদি ওটা বিজনেস অ্যাকাউন্ট না থাকে। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট না থাকলে তো অবশ্যই দেখাবে না, পার্সোনাল অ্যাকাউন্ট এগুলো শোই করবে না। কিন্তু মানে এটা কেন বললাম, এটা হচ্ছে এই যে কানেক্টের ক্ষেত্রে বললাম। এখন যদি আমার পার্সোনালটা কানেক্ট করি তাহলে সেটা হচ্ছে অকওয়ার্ড দেখাবে,
ইরর দেখাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। ওকে, আমাদের ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা কি কি ইউজ করেছি? পেপাল। পেপালের ক্ষেত্রে কারো কোনো কোয়েশ্চেন আছে? পার্সোনালটা কিন্তু অ্যালাউড না, আবারও বারবার বলতেছি। কারো যদি বলে যে আমার পার্সোনাল পেপাল, তাহলে হবে না। ইউ হ্যাভ টু, কি বলতে হবে? ইউ হ্যাভ টু সুইচ, ইউ হ্যাভ টু সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট টাইপ। ক্লিয়ার? তাকেও করতে হবে কি, তাকে হচ্ছে পার্সোনাল থেকে সুইচ করতে পারে। পার্সোনাল থেকে কিন্তু বিজনেস অ্যাকাউন্টে সুইচ করা যায়। সুইচ করে তার বিজনেস ইনফরমেশন দিয়ে তার পেপারটাকে বিজনেস কি বলে ফ্লেক্সিবল বানায় নিতে হবে, কম্পার্টেবল বানায় নিতে হবে। বানায় নেওয়ার পর তারপরে হচ্ছে সেই পেপারটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো, আদারওয়াইজ ইউজ করতে পারবো না। দেন পরবর্তী অপশন আমরা চলে আসি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, কার্ড পেমেন্ট। কার্ড পেমেন্টের ক্ষেত্রে আমরা কি করব? স্ট্রাইপ। স্ট্রাইপ নিয়ে একটু আলোচনা করি। আমরা সবাই পেপাল এবং স্ট্রাইপের নাম শুনে থাকবো, আর অনেক কিছু নাম শুনে থাকবো। সেগুলো যদি হয়, যেমন অন্যান্য পেমেন্ট গেটওয়ে, যত পেমেন্ট গেটওয়ে আছে, টু চেক আউট। টু চেক আউট হচ্ছে, আচ্ছা টু চেক আউট নিয়ে একটু পরে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, তার আগে এগুলো কমপ্লিট করি। স্ট্রাইপটা তো আমরা ডাউনলোড করেছি। এখন কি করব? স্ট্রাইপটা জাস্ট অ্যাড করি। স্ট্রাইপ হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, যে পেমেন্ট গেটওয়েটা করে কি, সে হচ্ছে কার্ড থেকে সরাসরি হচ্ছে স্ট্রাইপে নিতে পারে। বাংলাদেশে স্ট্রাইপও সাপোর্টেড না। আবারও বলে রাখি, বাংলাদেশে স্ট্রাইপও সাপোর্টেড না। একটু আগে যে ইয়াটা দেখালাম, প্লাগইনটা, এই প্লাগইনটা কিন্তু আমরা ডাউনলোড করে রাখছি। ক্লিয়ার? সেটাই আমি একটু জাস্ট আপলোড করে দিলাম। জাস্ট অ্যাক্টিভ। এখন আমরা সরাসরি এখান থেকে চাইলে হচ্ছে সেটিংসে চলে যেতে পারি। এখান থেকে চাইলে হচ্ছে ডিরেক্টলি সেটিংসে চলে যেতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি হচ্ছে ই কমার্সের সেটিংস থেকে পেমেন্টে, ই কমার্স সেটিংস দেন পেমেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর পেমেন্টে চলে আসবো। চলে আসার পর স্ট্রাইপের অনেকগুলো অপশন পাবো। স্ট্রাইপের অনেকগুলো অপশন পাবো। মূলত হচ্ছে এগুলা বিভিন্ন, আচ্ছা আমি ছোট্ট করে বলে নিই। যেমন স্ট্রাইপ যদি বাংলাদেশে আসে, তাহলে তারা করবে কি, বাংলাদেশে যারা এখন ভালো সার্ভিস দিচ্ছে তাদের সাথে হচ্ছে একটা কনফিগার করে নিবে, বা তাদের সাথে একটা পার্টনারশিপ করে নিবে। ক্লিয়ার? পার্টনারশিপ করার ফলে হবে কি, এখন সাপোজ আমি ধরলাম স্ট্রাইপ বাংলাদেশে আসলো, সে হচ্ছে নগদের সাথে পার্টনারশিপ করে কি করলো, এখন স্ট্রাইপে যত পেমেন্ট হবে সব নগদের মাধ্যমে হবে। তার মানে কি হলো, মানে নগদের সাথে করবে না, অবশ্যই মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানির সাথে অবশ্যই করবে না। এটাও করবে হচ্ছে হয়তো বাংলাদেশে যেগুলো আছে, আম, আচ্ছা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু পরে আলোচনা করবো, নাহলে এখন এলোমেলো করে ফেলবেন। এই হচ্ছে কোনো না কোনো, যেমন আলিপে হচ্ছে, যদি হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে অনেক যে আলিপের সাথে পার্টনারশিপ করেছে, এটার সাথে পার্টনারশিপ করছে, এত কিছু আমাদের কোনো সময় দরকার হবে না। আমাদের দরকার কি, শুধুমাত্র হচ্ছে পেপাল ক্রেডিট কার্ড, পেপাল ক্রেডিট কার্ড, সফট ব্যান্ড কন্ট্রাক্ট, এগুলো হচ্ছে ওই যে দেশীয় বা লোকাল কেন্দ্রিক বা ন্যাশনাল কেন্দ্রিক কোনো একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড দিয়ে হচ্ছে পেমেন্ট করা যায়। ক্লিয়ার? আদারওয়াইজ এটা কিন্তু কিছুই না। আমরা শুধুমাত্র ক্রেডিট কার্ডটা অ্যানাবল করব। সবাইকে আবারও বলতেছি, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এগুলো হচ্ছে লোকাল কোনো পেমেন্ট গেটওয়ে। তো এমন যদি হয় যে যেটাতে হচ্ছে জিরো সাপোর্ট করে, যে ইয়াতে হচ্ছে জিরোটা সাপোর্ট করে, এটা মূলত হচ্ছে ডাচ ডাচ যে ভাষাগুলো আছে সেখানে হচ্ছে জিও সাপোর্ট করে। ওইখানে যদি হয় তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র এটা কনফিগার করে দিব। ক্লিয়ার?
তো সেটা ডিপেন্ড করবে কিসের উপর? সেটা ডিপেন্ড করবে হচ্ছে স্ট্রাইপের কনফিগার উপর। আমরা যখন স্ট্রাইপটা দেখবো, স্ট্রাইপটা দেখতে পাবো হচ্ছে যেমন এই যে একটু আগে ব্যান্ড কন্ট্যাক্টের কথা বললাম না, ব্যান্ড কন্ট্যাক্ট লিখে যদি সার্চ করি, তার স্ট্রাইপটা থাকবে হচ্ছে ব্যান্ড কন্ট্যাক্টের আন্ডারে। তার যে স্টাব অ্যাকাউন্টটা থাকবে সেখানে হচ্ছে ব্যান্ড কন্ট্যাক্ট লেখা থাকবে। তার মানে আমাকে কি করতে হবে? ব্যান্ড কন্ট্যাক্টটা কনফিগার করতে হবে। ক্লিয়ার? কনফিগার করার সিস্টেমটা একই, কিন্তু আমরা শুধুমাত্র হচ্ছে আমাদের স্ট্রাইপ যদি হয়, স্ট্রাইপটা হচ্ছে ইন্টারন্যাশনাল, তো আমরা শুধুমাত্র ক্রেডিট কার্ডটা অ্যানাবল করে দিয়ে সেট আপ, ক্রেডিট কার্ডটা অ্যানাবল করে দিয়ে ভাইয়া জাস্ট এখানে একটু সেট আপ। প্রশ্ন ছিল আমার। বলেন অবশ্যই। ভাইয়া এখানে যে আপনার বিভিন্ন বিভিন্ন আপনি বলতেছেন যে বিভিন্ন কোম্পানির সাথে তারা এরকম করছে, হ্যাঁ, তো আমার ক্লায়েন্ট ধরেন ইউকে বা ও একটা কান্ট্রির হইলো, তো ও আমাকে বলতেছে আমি এই কান্ট্রি থেকে, তখন আমাকে কি আমি যদি শুধুমাত্র যে আপনার প্রথমটা আপনি যেটা ক্লিক করলেন ওইটা সেট আপ করে দেই, তাহলে কি ওইটা পেয়ে যাবে নাকি আপনার ওই কান্ট্রির জন্য? আচ্ছা, আমি ছোট্ট একটা কথা বলি। আপনি জাস্ট সিম্পলি বলবেন সেন্ড মি ইয়োর এপিআই, স্ট্রাইপ এপিআই। স্ট্রাইপ এপিআইটা যখন দেখবেন তখনই হচ্ছে, অথবা স্ট্রাইপ এপিআই যখন নেওয়ার জন্য ওর স্ট্রাইপে ঢুকবেন তখনই দেখতে পাবেন একদিকে স্ট্রাইপের লোগো, আরেকদিকে হচ্ছে ব্যাংক কন্ট্যাক্টের লোগো। যদি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের বা ব্যাংক কন্ট্যাক্টের আন্ডারে অ্যাকাউন্টটা থেকে থাকে, আবারও বলতেছি, যদি ওর অ্যাকাউন্টটা ব্যাংক কন্ট্যাক্টের আন্ডারে থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই ব্যাংক কন্ট্যাক্টের লোগোটা থাকবে, বা ব্যাংক কন্ট্যাক্টের আন্ডারে যে সেটা বুঝাই যাবে। আপনি স্ট্রাইপে ঢুকলেই বুঝতে পারবেন। আর যদি তখন ব্যাংক বুঝতে হবে, কন্ট্রাক্টের আন্ডারে না থাকে তাহলে তো ভাই ওই ম্যানুয়ালি তাহলে এটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, তাহলে সেটা ইন্টারন্যাশনাল। এটাতে করলেই হবে। হ্যাঁ, তাহলে শুধু ইন্টারন্যাশনাল। বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা টেস্ট মোডটা অফ করে দিলাম। এখন জাস্ট কি করব? লাইভ এপিআই কিটা নিতে হবে, লাইভ সিক্রেট কিটা নিতে হবে। ওয়েব হুক লাগবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। জাস্ট লাইভ এপিআই কি, সরি পাবলিশ অ্যাবল কি এবং সিক্রেট কি। ক্লিয়ার? জাস্ট এটা দিয়ে সেভ চেঞ্জেস, মানে আমরা যখন হচ্ছে স্ট্রাইপে ঢুকবো তখনই বুঝতে পারবো যে এটা কোনটার আন্ডারে। যদি এমন হয় ব্যান্ড কন্ট্যাক্ট, তাহলে ব্যান্ড কন্ট্যাক্টের লোগোটা হচ্ছে নিচে দেখতে পাবো, পাশাপাশি দেখতে পাবো। ক্লিয়ার? ব্যাংক কন্ট্যাক্ট জিনিসটা একটু বুঝালে ভালো হতো, এটা কি দেখে নিব? কারো কোনো কোয়েশ্চেন? ব্যাংক কন্ট্যাক্টটা একটু আরেকবার বললে ভালো হতো। ব্যাংক আচ্ছা, কন্ট্যাক্ট ব্যান্ড কন্ট্যাক্ট বলতে এখানে ব্যান্ড কন্ট্যাক্ট না, এপিআই যতগুলোর সাথে হচ্ছে, এখানে কি ওদের লিস্ট গুলা রাখে ভাইয়া যে কতগুলা কোম্পানির সাথে বা ইয়ার সাথে তারা এরকম করছে, এটার আন্ডারে ব্যাংক কন্ট্রাক্টের সাথে? না না না, ব্যান্ড কন্ট্যাক্টের সাথে যে ওদের লিস্ট শুধুমাত্র এমন তো না। জিরো আছে, সফট আছে, ও আচ্ছা। ইপিএস আছে, আইডিয়াল আছে, আলিপে আছে। ক্লিয়ার? তো এরকম হচ্ছে। এখন আমি বলি, আপনার ক্লায়েন্টকে বললেন যে ব্যাংক কন্টাক্ট আমাকে জিনিসটা কি অ্যাকচুয়ালি? ব্যাংক কন্টাক্ট এটা কি স্ট্রাইপের কি এটা মানে স্ট্রাইপের একটা সিস্টার কনসার্ন বলতে পারেন। স্ট্রাইপের একটা সিস্টার কনসার্ন। ক্লিয়ার? এদের কাজটা কি? পেমেন্ট করা। এটা কোন দেশের ভাইয়া এটা, নাকি এটা কি কোনো স্পেসিফিক কোনো দেশের জন্য? নির্দিষ্ট স্পেসিফিক দেশের না। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু বলি এটাকে আপনার এই জিনিসটা একটু লাইভ দেখালে ভালো হতো, মানে যে এখন কোনো জায়গায় লাইভ আলিপের অ্যাকাউন্ট হচ্ছে চাইনিজ তারা খুলতে পারবে? এইসব অ্যাকাউন্ট তো বাংলাদেশ থেকে সাপোর্টেড না। ক্লিয়ার? মানে কিভাবে বলতে যাচ্ছেন যে হচ্ছে মানে এগুলা একটা কান্ট্রি ওয়াইজ, যেমন জিরো পে বললো হচ্ছে আচ্ছা, আমি একটু বর্ণনা করি। ওয়েট জাস্ট আমি বুঝতে পারছি আপনাদের এখানে হচ্ছে একটু গোলমাল পাকায় ফেলছে, বাট এখানে খেয়াল করবেন, স্ট্রাইপ একটা বিষয়, স্ট্রাইপ একটা পেমেন্ট গেটওয়ে, এটা তো আমরা বুঝতে পারতেছি। স্ট্রাইপ একটা পেমেন্ট গেটওয়ে। ক্লিয়ার? আদার যে পেমেন্ট গেটওয়ে গুলো আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইপের আন্ডারে, স্ট্রাইপ ব্যান কোড, ব্যান কন্ট্রাক্ট। ক্লিয়ার? তো এখন আপনি যখন বলবেন হচ্ছে, এখন আমরা এখানে ঢুকলাম, ঢুকার পরে কি দেখতে পাচ্ছি? ব্যান কন্ট্যাক্ট পেমেন্ট। ব্যান কন্ট্যাক্ট কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে। দেখেন এটা কি, আ কমন পেমেন্ট গেটওয়ে ইন বেলজিয়াম, ফর বেলজিয়ামের জন্য ব্যান কন্ট্যাক্ট। এখন ক্লিয়ার? তাহলে তো আমি সেটাই বললাম যে মানে এক থেকে এক কান্ট্রির জন্য জিরোটা দেখেন, জিরোটা হচ্ছে আ কমন পেমেন্ট মেথড ইন জার্মানি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, বেলজিয়াম সফট দেখেন, বুঝতে পারছি। সফট দেখেন,
a common payment gateway method in Europe. এখন আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস এক্সপ্লেন করেছি, কিন্তু সবাই একটু খেয়াল করলে বুঝতে পারবেন। বাংলাদেশে কিন্তু পেপাল স্টাইপ অ্যাভেলেবেল না। এখন বাংলাদেশে যদি গভর্নমেন্ট কর্তৃক সাপোর্ট না করে যে আমরা স্ট্রাইপকে সাপোর্ট করি না, তখন করবে কি, স্ট্রাইপ হচ্ছে কিন্তু কোলাবোরেশনের জন্য ট্রাই করতেছে। এই যে ওরা কিন্তু সফটওয়্যারের সাথে কোলাবোরেশন করেছে, জিরো পে এর সাথে কোলাবোরেশন করেছে, ক্লিয়ার, প্যান কন্ট্যাক্টের সাথে কোলাবোরেশন করেছে। এগুলো হচ্ছে কি, নির্দিষ্ট একটা, এখন আপনি ক্লায়েন্টের, ক্লায়েন্ট কোন কান্ট্রি থেকে বলতেছে, ক্লায়েন্ট সাপোজ বলতেছে হচ্ছে বেলজিয়াম থেকে। তো যদি বেলজিয়াম থেকে বলে থাকে তাহলে কি, ইউরোপিয়ান পেমেন্ট মেথড সফট, তার মানে ক্লায়েন্টকে বলতে হবে কি, সেন্ড মি ইয়োর স্ট্রাইপ অ্যাকাউন্ট বা স্ট্রাইপ ক্রিডেনশিয়ালস। ও বলবে আই ডোন্ট হ্যাভ এ স্ট্রাইপ বাট আই হ্যাভ সফট পেমেন্ট গেটওয়ে। তার মানে কি, তার মানে সফটটা হচ্ছে স্ট্রাইপের আন্ডারে, ক্লিয়ার? এখন তো বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন এখন ক্লিয়ার। আপনি সরাসরি স্ট্রাইপ অ্যাকাউন্ট চাইবেন। এখন ওই স্ট্রাইপ অ্যাকাউন্টটা চাওয়ার পরেও বলবে যে আমার স্ট্রাইপেরই সিস্টার কনসার্ট সফটওয়্যারের পেমেন্ট গেটওয়ে আমার আছে। ওইটা কিন্তু স্ট্রাইপের নামেই চলে। এই সফট কিন্তু স্ট্রাইপের নামই হচ্ছে ওদের এখানে প্রমোট করে, ক্লিয়ার? এখন বাংলাদেশে যদি ওরা আসতে চায়, অবশ্যই হচ্ছে কোনো না কোনো পেমেন্ট গেটওয়ের সাথে কি বলে কোলাবোরেশনের মাধ্যমে বাংলাদেশে আসবে, ক্লিয়ার? আই হোপ আমি বুঝাইতে পারছি ব্যাপারটা। এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়। এখন আমার যদি হচ্ছে ইন্টারন্যাশনালটা থাকে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আমি জাস্ট কি করবো, আমি সিম্পলি চাইবো হচ্ছে সেন্ড মি ইয়োর স্ট্রাইপ ক্রিডেনশিয়ালস। তো যখন আমি ক্লায়েন্টকে হচ্ছে কোয়েশ্চেন করবো এইভাবে, তো ক্লায়েন্ট বলবে নো আই ডোন্ট হ্যাভ স্ট্রাইপ অ্যাকাউন্ট বাট আই হ্যাভ ব্যান কন্ট্রাক্ট দ্যাট ইজ সিস্টার কনসার্ন অফ স্ট্রাইপ, ক্লিয়ার? ওইভাবে বর্ণনা করবে। তো ওকে, ঠিক আছে, ব্যান কন্ট্যাক্ট যেহেতু আছে, ওকে ব্যান কন্ট্যাক্টের ইনফরমেশন তুমি আমাকে দাও। তো ব্যান কন্ট্যাক্টের ইনফরমেশন নিয়ে আপনি কি করবেন, ব্যান কন্ট্যাক্টের লাইভ এপিআই কি নিয়ে জাস্ট সেট আপ করে দিবেন। এখন ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাঙ্কস আ লট। এই ছিল ওভারঅল যে বিষয়গুলো। এখন জাস্ট রিডাইরেক্ট করবে হচ্ছে ব্যান কন্ট্যাক্ট। আচ্ছা, দেন আমরা, সরি আমি কেন শেয়ার অফ করলাম, জাস্ট মিনিট। আমরা চলে যাই হচ্ছে লোকাল। লোকাল আমাদের কার্ড পেমেন্ট, তাই না? ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল এফএস, এই তিনটা জিনিসই মেনটেন করে কি, থার্ড পার্টি কিছু পেমেন্ট গেটওয়ে আছে যারা রেকর্ড হচ্ছে হচ্ছে, তো, তাই না সবকিছু? হ্যাঁ সবকিছু রেকর্ড হচ্ছে। ভাইয়া টু চেক আউট কি এই টু চেক ইন্টারন্যাশনাল? আউট নিয়ে আমি আলোচনা করবো, একটু কষ্ট করে এটা একটু আলোচনা করে তারপর আমি টু চেক আউটই বলতেছি। টু চেক আউট না, টু চেক আউটের মতো অনেকগুলা বিষয় আছে, আমি সবগুলা বিষয় বলবো, হ্যাঁ? জি আচ্ছা। ওকে, এটা একটু খেয়াল করবেন। লোকাল পেমেন্ট গেটওয়ে ক্ষেত্রে আমরা কি করতেছি, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস। এটা যদি হয়, এই তিনটা জিনিসই মেনটেন করে কারা, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে যারা আছে, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে, ক্লিয়ার? থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কারা কারা আছে, আমাদের বাংলাদেশে আছে এসএসএল কমার্স, সূর্য পে, সূর্য পে, আমার পে, আমার পে, এরকম লাভ 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 অনেকগুলো কোম্পানি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে মেথড ইউজ করে থাকে। কিন্তু তার ভিতর পপুলার যদি বলি, এই তিনটাই অনেক ভালো পপুলার বা অনেক বেশি পপুলার বাংলাদেশের ক্ষেত্রে, ক্লিয়ার? এরা কি করে, আমি একটু এসএল কমার্সের পেজটা একটু ঘুরে আসি, এসএল কমার্স এবং আমার পেটা ঘুরে আসি, আমার পে, আরেকটা ইয়ে করলাম, আমার পে, আমার পে, আমার পেতে ঢুকলাম, এসএল কমার্সে ঢুকলাম,
ওরা আবার করে কি ইনফরমেশন গুলো নিয়ে আবার কল দেন, তাই হচ্ছে ইনফরমেশন গুলো ইয়া করে দিলাম। আচ্ছা আমরা একটু দেখি, এগুলো কোনো কিছু দেখার দরকার নেই আপাতত, জাস্ট পে তে ক্লিক করলাম। সাপোজ আমরা কোনো প্রোডাক্ট পে করতে গেলাম। এখন এখানে একটু খেয়াল করি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাকচুয়ালি কি দেখছি আমরা। নেক্সাস পে, নেক্সাস মাস্টার কার্ড, নেক্সাস ভিসা কার্ড, এটা হচ্ছে ন্যাশনাল ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ড, এগুলো দিয়ে পেমেন্ট করতে পারতেছি। মোবাইল ব্যাংকিং যেগুলো আছে বিকাশ, রকেট, শিওর ক্যাশ, নগদ, ওয়াল, তার মানে কি সবগুলা পেমেন্ট গেটওয়ে যারা হচ্ছে একসাথে করে তাদেরকে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে বলা হয়। বা যারা হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে, যেমন হচ্ছে আমার পে, এসএসএল কমার্স, এগুলো হচ্ছে কি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। ক্লিয়ার? এরা হচ্ছে এরকম টাইপের হচ্ছে সবগুলা জিনিস মেনটেন করে। দেখেন এই যে এখানে কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। ক্লিয়ার? এখন বুঝতে পারছেন এসএসএল কমার্স এবং আমার পে এর কাজগুলো বুঝতে পারছেন? ভাইয়া এই থার্ড পার্টি সার্ভিস গুলোর সুবিধাটা কি? থার্ড এটা পার্টি আমি কেমন সার্ভিসগুলোর ইউজ করব? সুবিধা হচ্ছে কেন ইউজ করবেন না সেটা বলেন। আপনি যদি একই সাথে সবগুলা বিষয় একসাথে পাচ্ছেন, কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, মোবাইল ব্যাংকিং পাবে, ইন্টারনেট ব্যাংকিং পাবে, হ্যাঁ, সবগুলা বিষয় যখন একটা পেমেন্ট গেটওয়ে হচ্ছে ইয়া করে, তো তাহলে আপনি কেন ইউজ করবেন না? এখন বাংলাদেশে হচ্ছে আপনি যে কোনো ই কমার্স সাইটে যান অথবা যে কোনো জায়গায় যান না কেন, তাদের কাছ থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে, এই কোর্স মানে কেনাকাটার জন্য এই থার্ড পার্টি ইন্টারনেট ব্যাংকিং এ পাবেন। বুঝতে পারছেন? এখন সাপোজ আমি হচ্ছে আম, কোনো একটা কোর্স হচ্ছে আমি কিনবো, হ্যাঁ, ওকে, এই একটা কোর্স হচ্ছে আমি কি করব, 10 মিনিট স্কুল থেকে কেনাকাটা করব। ক্লিয়ার? তো তার মানে কি করতে হবে, এটা হচ্ছে ডাউনলোড করার জন্য হচ্ছে এটা আমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আগে হচ্ছে লগ ইন করতে হবে। তো আমি একটু লগ ইন করে নিই। জাস্ট আ মিনিট। ওকে, জাস্ট আ মিনিট, একটু টাইম দিবেন। ওকে, নাও ডান।
আচ্ছা হোয়াট এভার, ওইখানে হচ্ছে লগ ইন করার জন্য একটু ইয়া করলাম, সমস্যা হলো। এখানে এখন আপনি ধরেন আমি যদি কোনো একটা সাইটে গিয়ে হচ্ছে আমার সবগুলা পেমেন্ট গেটওয়ে হচ্ছে একই সাথে পাচ্ছি, সবগুলা পেমেন্ট গেটওয়ে একই সাথে পাচ্ছি, তাহলে ওয়াই নট, কেন আমরা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো ইউজ করবো না? বুঝতে পারছেন? যেমন এখন আমি চাইলে হচ্ছে মাল্টিপল অপশন চুজ করতে পারবো, বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো, নগদ দিয়ে পেমেন্ট করতে পারবো। ক্লিয়ার? এটাই হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে সুবিধা। এই কারণে মানুষ থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো ইউজ করে থাকে এবং এগুলো অটোমেটেড এবং একটা সিকিউর প্লেসে হচ্ছে ইয়া করে। এখন তো হচ্ছে বাংলাদেশের যে কমার্সের অবস্থা আছে বাজে একটা অবস্থা, যে বাজে অবস্থার কারণে কি করতেছে, এসএসএল কমার্স হচ্ছে সবার পেমেন্ট বা সকল ই কমার্স সাইটের পেমেন্ট গেটওয়ে বা পেমেন্টগুলা ওরা নিজেদের কাছে রাখতেছে যতক্ষণ পর্যন্ত না কাস্টমার বা ক্রেতা প্রোডাক্টটি রিসিভ করতেছে। ক্লিয়ার? তো এই হচ্ছে ওভারঅল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে নিয়ে আমি আলোচনা করলাম। এখন হচ্ছে একটু চলে আসি ইন্টারন্যাশনাল থার্ড পার্টি যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেগুলা। আচ্ছা, টু চেক আউটে কিন্তু আপনার ভয়েসটা অনেক লো আসতেছে, কেউ একটু লাউডলি বলেন। আচ্ছা, এখন এখন ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে সূর্য পে, আমার পে বা এসএসএল কমার্স যেটা বলেন, এটাকে হচ্ছে মানে আমার ওয়ার্ডপ্রেসে হচ্ছে বা ই-কমার্স হচ্ছে আমার প্লাগইন সেটআপ করতে হবে, তারপর হচ্ছে মানুষ হ্যাঁ যেভাবে হোক মানে রাইট, যেভাবে হোক হচ্ছে পে করতে পারে, কি নেক্সাস পে হোক বা রকেট হোক, যেটা হোক, এটা বলতেছে নাকি? যে কোনো পেমেন্ট গেটওয়ে করতে পারবে। রাইট। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে কি এগুলো কি হচ্ছে মানে পেইড প্লাগইন বা ফ্রি না, নাকি? এরা এদের কাছ থেকে হচ্ছে একটা সাবস্ক্রিপশন আমার নিতে হবে। আ- এটা ইয়ারলি বা বুঝতে মান্থলি পারছেন? এরকম? ইয়ারলি বা মান্থলি আমি একটা জিনিস বর্ণনা করি। আমার পে যেটা ইয়া করলাম না, আমার পেতে হচ্ছে ইন্টিগ্রেশন ফি, আমার পেতে হচ্ছে ইন্টিগ্রেশন ফি নিবে। আমার পেতে হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ফি নিবে প্রথম টাইম, ওয়ান টাইম ইন্টিগ্রেশন ফি। একদম যদি মানে এডুকেশনাল পারপাস নেই, নন কমার্শিয়াল বা ছোট কোনো বিজনেসের জন্য নেই, তাহলে সেটা হচ্ছে 9,000 টাকা, 9K, এবং বিজনেস বা কর্পোরেট ইয়ার জন্য নিলে 16K। হ্যাঁ, 16K এটা হচ্ছে ওদের ওয়ান টাইম পেমেন্ট। তারপরে হচ্ছে প্রতি পেমেন্টের ক্ষেত্রে যেমন কেউ যদি বিকাশ দিয়ে পেমেন্ট করে তাহলে হয়তো 1.9% হচ্ছে ওরা কেটে রাখবে, মোবাইল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে পেমেন্ট করে। আর হচ্ছে যদি এদের সাইডে হচ্ছে এগুলো দেওয়া আছে, কিন্তু এসএল কমার্সের প্রাইজিংটা কোথাও পাবেন না, আমার পে প্রাইজিংটা পাবেন। এরা যারা হচ্ছে নেয় তারাই জানে, যেমন আমি আপনাদেরকে বলতে পারবো, ওয়েট জাস্ট আ মিনিট। এদের প্রাইজিংটা হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন কত পার্সেন্ট। আর ইয়ার জন্য কার্ডের ক্ষেত্রে মনে হয় 2.1% কাটবে আপনার পার ট্রানজেকশনে বা পার শতে। ক্লিয়ার? আর এসএসএল কমার্স হচ্ছে ওদের হচ্ছে দুইটা প্যাকেজ, একটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, সেটা হোক কমার্শিয়ালের জন্য, সেটা হোক নন কমার্শিয়ালের জন্য। ওয়ান টাইম পেমেন্ট হচ্ছে 50,000 টাকা। আর যদি ওয়ান টাইম না করতে চান তাহলে হচ্ছে ইয়ারলি 7K করে টাকা দিতে হবে, ইয়ারলি 7K করে টাকা দিতে হবে ফর ইন্টিগ্রেশন পারপাস। ওরা কিন্তু ইন্টিগ্রেশন করে দিবে না, ওরা জাস্ট কি করবে, এপিআই গুলো দিয়ে দিবে। দেন পরবর্তীতে কার্ড দিয়ে পেমেন্ট করলে হচ্ছে 2.3% কাটবে, আর মোবাইল ব্যাংকিং হচ্ছে 2% কাটবে, 2%। ক্লিয়ার? এটা হচ্ছে আচ্ছা। ওদের লাভ। হুম, হুম। তো ওয়ান টাইমে ধরেন যে হচ্ছে 50,000 যদি পে করা হয়, ইয়ারলি যদি 7K যদি পে করা হয়, তাহলে হচ্ছে আমার ভিতরে দেখলাম যে উল্টো হয়ে যেতেছে, হচ্ছে ওখানে একবারে পে করলে হচ্ছে 9,000 টাকা ইয়া করা লাগতেছে, আর বিজনেসের ক্ষেত্রে 16,000 টাকা। এটা কনফিউজড আর কি। হ্যাঁ, আমার পে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে কারণ নতুন নতুন, আর এটা তো হচ্ছে এস্টাবলিশ, সবাই এসএল কমার্স ইউজ করে। আচ্ছা কারণ আচ্ছা। এসএল কমার্সের সাথে অনেকগুলো ব্যাংকিং এর হচ্ছে চুক্তি আছে। ক্লিয়ার? হুম, হুম। তো অনেকগুলো ইন্টিগ্রেশনের ইন্টারনেট। ক্ষেত্রে হতো হচ্ছে এই টাকাটা নিলই, 7,000 হোক বা 50,000 হোক, আর হচ্ছে পাশাপাশি হচ্ছে ক্লায়েন্টের পকেট থেকে হচ্ছে এই যে 2% বা যেটা হোক এটা নিতেছে নাকি? হ্যাঁ, এটা পরবর্তীতে ক্লায়েন্টের পকেট থেকে হচ্ছে পার ট্রানজাকশনে, পার
শতে হচ্ছে কেটে নিবে। আচ্ছা ক্লিয়ার? এই হিসাবগুলো আমি দিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে ওভারঅল থার্ড পার্টি ইউজ করার বেনিফিট বলতে পারেন, আর কি বলে এটাকে, বেনিফিটও বলতে পারেন, আবার বেনিফিট না এরকমটাও বলতে পারেন, হোয়াট এভার। এই হচ্ছে আপনার ওভারঅল যে বিষয়গুলো, ওরা হচ্ছে এই পার্সেন্টেজ ওয়াইজ টাকা কেটে নিয়ে হচ্ছে ওরা বিজনেস করে। ক্লিয়ার? ওদের বিজনেসটা হচ্ছে ওরা সকল পেমেন্ট গেটওয়ে গুলো এক জায়গায় নিয়ে আসছে, এখন হচ্ছে ওরা একটা পার্সেন্টেজ কেটে নেবে। আই হোপ বুঝতে পারছেন। এবং টু চেক আউটের যে বিষয়টা বলতে চাইলাম, নট অনলি টু চেক আউট, টু চেক আউটও হচ্ছে একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে আমরা বলতে পারি, হ্যাঁ? তো এটাও হচ্ছে পেমেন্ট গেটওয়ের জন্য টু চেক আউট প্লাগ ইন আমরা পাবো। টু চেক আউট প্লাগ ইন ফর ওয়ার্ডপ্রেস। ক্লিয়ার? এই প্লাগ ইনটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট হচ্ছে টু চেক আউটে হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে। টু চেক আউটও কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে। আবারও বলতেছি, টু চেক আউটও কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে, লাইক স্টাইপের মতো। তো এখন আমরা টু চেক আউটের প্লাগইনটা নিব। এরকম প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ের জন্য কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি তার একটা প্লাগইন থাকবে বা তার একটা ইন্টিগ্রেশন কোড থাকবে। যেমন আমরা একটু আগে আমার পে বা এসএল কমার্স দেখলাম না, আমার পে এবং এসএল কমার্সেরও নির্দিষ্ট একটা প্লাগইন আছে বা নির্দিষ্ট একটা কোড আছে, যে কোডগুলো যেমন আমি যদি পাইথনের সাথে ইন্টিগ্রেট করি তাহলে মাস্ট বি আমার এসএল কমার্স নিতে হবে। পাইথন ফ্লাটারের সাথে কম্পাটেবল হচ্ছে, মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পাটেবল। বাংলাদেশে যদি পেমেন্ট গেটওয়ে বলা হয় তাহলে সেটা হচ্ছে এসএল কমার্স। আমার পে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কিছু বেসিক জিনিসের জন্য ওয়ার্ডপ্রেসের সাথে কনফিগার করা যায়, তারপর হচ্ছে লারাবেলের সাথে কনফিগার করা যায়। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে অনেক বেশি প্রবলেম দেখা দেয়, কারণ এদের নির্দিষ্ট বাই ডিফল্ট কোনো প্লাগইন নাই। ক্লিয়ার? কিন্তু আমরা যদি এসএল কমার্সে যাই, এসএল কমার্স গিটহাবে যাই, এসএল কমার্স গিটহাবে চলে আসলাম। এখন দেখেন, হোয়াটএভার আমার সাইটটা যদি ই কমার্স হয়, ই কমার্সের জন্য প্লাগইন এখানে দেওয়া আছে। আমার সাইটটা যদি পিএসপি তে হয় তাহলে পিএসপির জন্য দেওয়া আছে, লারাভেলের জন্য দেওয়া আছে, নোট জিএস এর জন্য দেওয়া আছে, sf.net এর জন্য দেওয়া আছে, ম্যাজেন্টের জন্য দেওয়া আছে। ক্লিয়ার? ফ্লাটারের জন্য আছে, মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য। সিএস কার্ড, ফ্লাটার কিন্তু হচ্ছে গুগলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাতে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বা আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়। নোট জেএস, এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে, হ্যাঁ? পাইথন, সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ওদের বাই ডিফল্ট করা আছে প্লাগইন বা কোড মডিউল বা একটা কি বলে নির্দিষ্ট একটা সেট আপ করার কনফিগার বা অ্যাপ বলতে পারে, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ? অ্যাপ ওরা ক্রিয়েট করে রাখছে, রেডিমেড একটা কোড, যে কোড কোড দ্বারা হচ্ছে আমরা ইজিলি হচ্ছে ওদের থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে পারবো। বাট আমার পের ভিতরে সেই ফ্যাসিলিটিটা নাই, তাই হচ্ছে সবাই এসএল কমার্স ইউজ করে। আচ্ছা, এই হলো পেপাল, সরি পেপাল তো না, আমরা কোথায় জানছিলাম, টু চেক আউট। ক্লিয়ার? টু চেক আউটের মতো হচ্ছে এরকম হাজারো ব্যান্ডউইথ বা কি বলবো, ব্যান্ডউইথ কেন বলতে, সরি, পেমেন্ট গেটওয়ে আছে, যে পেমেন্ট গেটওয়ে আমরা কনফিগার করতে পারবো আমাদের সাইটের সাথে, যে পেমেন্ট গেটওয়ে গুলো আমরা কনফিগার করতে পারবো আমাদের সাইটে। এই যে ব্রেন্ট্রি, ব্রেন্ট্রি কিন্তু হচ্ছে পেপালেরই একটা সিস্টার কনসার্ন। ক্লিয়ার? ব্রেন্ট্রি কিন্তু পেপালেরই একটা সিস্টার কনসার্ন। তো এটাও কিন্তু হচ্ছে আমরা কনফিগার করতে পারবো, ব্রেন্ট্রি পেমেন্ট। এটাও কি স্ট্রাইপের মতো কোনো কান্ট্রি ওয়াইজ পেপালের? এটা হ্যাঁ, এটাও কান্ট্রি ওয়াইজ পেপালের, এটা পেপালেরই একটা, এখানে যদিও দেওয়া নাই, আর পেপালেরই একটা সিস্টার কনসার্ন। এখানে পার্টনার দেওয়া বাট সিস্টার কনসার্ন। আচ্ছা ওকে, ভাইয়া, হোয়াটএভার, এটা হচ্ছে পেপালের একটা সিস্টার কনসার্ন। হ্যাঁ ভাই বলেন। জুমের সাথে পেপ্যালের সম্পর্কটা কি? জুমের সাথে পেপালের সম্পর্ক, জুম আর পেপাল তো হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ একই জিনিস, ওইটাও একটা সিস্টার কনসার্নের মতোই। আচ্ছা আচ্ছা। না, আমরা তো যেটা বলি বা যেটা শুনি আর কি, যে বাংলাদেশে পেপ্যাল ব্যান, বাট জুম তো মেবি অ্যালাউড, তাই না? হ্যাঁ, জুম তো অ্যালাউড। জুম তো ওই যে পেপালের একটা সিস্টার কনসার্ন বা হোয়াটএভার, যে কোনো কিছুই বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা এই আচ্ছা। দেখেন, জুম লিখে সার্চ করবো, জুম পেপাল, এবং এদের লোগোতেও পর্যন্ত পেপালের ইয়া দেওয়া, পেপাল সার্ভিস। আর জুম বাংলাদেশে অ্যাভেলেবেল আছে।
এই হচ্ছে ওভারঅল পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা। কারো যদি কোথাও গিয়ে প্রবলেম হয় অবশ্যই আমাদের সাপোর্ট অথবা আমাকে পার্সোনালি যে কোনো জায়গায় ইনফর্ম করতে পারেন। এখনো পর্যন্ত প্রায় 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 65টা কান্ট্রির পেমেন্ট গেটওয়ে নিয়ে হচ্ছে আমি সবগুলো বিষয় হচ্ছে ম্যানেজ করেছি। তার মানে হচ্ছে ওভারঅল সকল পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আমার ভালো একটা ডিপ নলেজ আছে। তো কোনো পেমেন্ট গেটওয়ে ক্ষেত্রে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে সরাসরি হচ্ছে আমাকে জানাতে পারেন। ক্লিয়ার? এই ছিল পেমেন্ট গেটওয়ে নিয়ে টুকিটাকি সবগুলো বিষয়। আশা করি পেমেন্ট গেটওয়ে নিয়ে ফিউচার আর কোনো প্রবলেম হবে না। সবার আগে খেয়াল করবেন যে কোনো পেমেন্ট মেথডই হোক না কেন ওই পেমেন্ট মেথডের নির্দিষ্ট একটা প্লাগইন পাবেন। যেহেতু হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসে কি করব, যে কোনো পেমেন্ট মেথড পেয়েছি, সাপোজ কি পেয়েছি, জিরো পে। ক্লিয়ার? তো জিরো পে প্লাগইন লিখে সার্চ করব, সরাসরি জিরো পে প্লাগইন লিখে সার্চ করব। ওয়ার্ডপ্রেস প্লাগইন, হ্যাঁ এই যে ই-কমার্সের প্লাগইন পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন? তার মানে কি করব, জিরো পে প্লাগইন ডাউনলোড করব, আমার এই সাইটে অ্যাক্টিভ করব। দেন ক্লায়েন্টের যদি জিরো পে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলেই তো আমরা জিরো পে প্লাগইনটা অ্যাক্টিভ করব। তো ক্লায়েন্টকে বলবো যে গো টু জিরো পে, দেন ক্লিক অন সেটিংস, দেন সেন্ড মি ইয়োর এপিআই কি, দেন আই উইল বি কনফিগার ইট। ক্লিয়ার? সিম্পল প্রসেস। প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ের একটা প্লাগইন আমরা পাবো কমার্স বা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। সেই প্লাগইনটা হচ্ছে ডাউনলোড করব, ক্লায়েন্টকে বলবো অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার জন্য, অথবা তার যদি প্রবলেম হয় অবশ্যই হচ্ছে আমি নিজে যাব। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর অবশ্যই ডেভেলপমেন্ট সেগমেন্ট নামে কোনো না কোনো বিষয় আমরা পেয়ে যাব। ডেভেলপমেন্ট সেগমেন্ট নামে কোনো না কোনো বিষয় আমরা পেয়ে যাব। সেই ডেভেলপমেন্টে যাব, গিয়ে হচ্ছে এপিআই কিটা কপি করব, কপি করে জাস্ট কনফিগার করে দেবো। এটা হচ্ছে আমাদের মানে কাজ, ওভারঅল কাজ। বাট আমি হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করলাম যাতে পেমেন্ট গেটওয়ে গুলো বুঝতে আপনাদের সুবিধা হয়। ওকে, দ্য নেক্সট আমি কি বলেছি, পেমেন্ট গেটওয়ে কিন্তু আমাদের শেষ। ক্লিয়ার? দেন আমরা যেটা হচ্ছে এখন আমরা কিতে যাব, ট্যাক্স সেটআপ। তো ট্যাক্সে যদি যাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা সেম ভাবে হচ্ছে ই-কমার্স সেটিংস, দেন কোথায় চলে যাব, দেন সরি ই-কমার্স থেকে সেটিংস, দেন হচ্ছে সরাসরি পেমেন্ট গেটওয়েতে। বাট আমার কাছে মনে হচ্ছে শিপিং শিপিং এর সাথে দেখাইলে মনে হয় ভালো হবে, কারণ যদি আগে পরে দেখায় তাহলে এটা নিয়ে করে ফেলবেন, একটু গুলিয়ে ফেলবেন, কারণ ট্যাক্সের সাথে হচ্ছে শিপিং এর কিছু কানেকশন আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের শিপিং এবং ট্যাক্সটা হচ্ছে একসাথে হবে। যদি এটা একসাথে হয় তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাট পেমেন্টের পরে হচ্ছে আপনাদের ট্যাক্স, আমরা হচ্ছে প্রথমে ট্যাক্স দেখবো, তারপর শিপিং দেখবো, তাহলে হচ্ছে আমাদের গুলিয়ে ফেলার সম্ভাবনাটা খুব কম। একই ক্লাসে দেখা হবে না? হ্যাঁ, একই ক্লাসে দেখবো আমরা শিপিং আর ট্যাক্স এবং শিপিংটা একই ক্লাসে দেখবো। এবং এমনকি আমরা ইউনাইটেড স্টেট এবং কানাডা বেস যতগুলা বিষয় আছে সবগুলা স্টেটের ট্যাক্স রেট একই সাথে হচ্ছে আমরা ইম্পোর্ট করব। অনেকগুলো বিষয় আছে, ট্যাক্সের অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা এই ক্লাসেই দেখব। ক্লিয়ার? আর শিপিং এর ক্ষেত্রে অল অ্যাবাউট শিপিং মিন্স হচ্ছে, হ্যালো, হ্যাঁ এই ক্লাসটা অনেক বড় হবে, কারণ হচ্ছে এই দুইটা টপিক হচ্ছে একসাথে দেখাবো। আচ্ছা, কারো যদি কোনো কথা বলার আগে একটু অবশ্যই মিউট করে নেবেন। ক্লিয়ার? কারণ আপনি সাপোজ কোন একটা অনলাইন ক্লাসে আছেন, ভার্সিটি ক্লাসে আছেন, আমি জাস্ট বললাম ভার্সিটি ক্লাসে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আমার প্রাইভেসি আমার রক্ষা করতে হবে, আমার ভিডিও অন কিনা, আমার ভয়েস অন কিনা, এইসব বিষয়গুলো আমারই দেখতে হবে। এই বিষয়গুলো একটু দেখে নেবেন যাতে হচ্ছে এগুলা তো ক্লাসে প্রত্যেকদিন বলার কিছু নাই, এটা তো পুরো ক্লাসে বলে দেওয়ার পরে এটা এটা অকওয়ার্ড লাগে, কারণ এই ভিডিওগুলো তো রেকর্ড হয়, অকওয়ার্ড লাগে পরবর্তীতে। আচ্ছা যাই হোক, বাদ দেন। সেটা হচ্ছে ট্যাক্স এবং শিপিং এর দুইটা জিনিস হচ্ছে আমরা খুব সবসময় মাথায় রাখবো। সেই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব। ট্যাক্সে হচ্ছে আমরা কি কি বিষয় দেখবো আমি একটু বলে নিই। আমরা হচ্ছে ম্যানুয়ালি ট্যাক্স ইন্ডিকেট করা দেখবো। ম্যানুয়ালি হচ্ছে আমরা কিভাবে হচ্ছে স্টেট ওয়াইজ
আমাদের বাংলাদেশ তো একটা কান্ট্রি, একটাই ট্যাক্স রেট, 15% একটা ট্যাক্স রেট, রাইট? হয়তো আমাদের প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে কিছু কম বেশি আছে, প্রোডাক্ট এবং সার্ভিস ওয়াইজ ভ্যারি করে একটু কম বেশি, 15% থেকে কম বেশি হয়। কিন্তু আমি যদি ইন্ডিয়ার দিকে তাকাই, আমি যদি হচ্ছে রাশিয়ার দিকে তাকাই, আমি যদি ইউনাইটেড স্টেটের দিকে তাকাই, তাহলে কিন্তু ওদের যেমন আমি ইন্ডিয়ায় আমাদের পার্শ্ববর্তী আমরা একটু বুঝতে পারবো, হ্যাঁ? ইন্ডিয়া কিন্তু প্রত্যেকটা রাজ্য কিন্তু আলাদা, কলকাতা কিন্তু আলাদা, তাই না? দিল্লি কিন্তু ঠিক সেম ভাবে আলাদা, মুম্বাই কিন্তু আলাদা, ঠিক সেম ভাবে এখানে বাংলাদেশে এদিকে 7 সিস্টার যেগুলো আছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, এগুলো কিন্তু আলাদা এক একটা রাজ্য। তো প্রত্যেকটা রাজ্যের কিন্তু ট্যাক্স রেট আলাদা, প্রত্যেকটা রাজ্যের ট্যাক্স রেট আলাদা, এবং ন্যাশনাল ট্যাক্স রেট, ওদের কিন্তু দুইটা ট্যাক্স রেট, একটা হচ্ছে ন্যাশনাল ট্যাক্স রেট, ন্যাশনাল ট্যাক্স রেট, আরেকটা হচ্ছে লোকাল ট্যাক্স রেট বলতে পারি, অথবা হচ্ছে স্টেট ট্যাক্স রেট। ক্লিয়ার? এই দুইটা ট্যাক্স রেট আমরা হচ্ছে ঠিক সেম ভাবে ইউনাইটেড স্টেটের জন্য দেখলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইউনাইটেড স্টেটের জন্য ম্যানুয়ালি ট্যাক্স রেট গুলো অ্যাড করব, এবং এখানে অনেকগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো দিব। ক্লিয়ার? এখানে অনেকগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো দিব অল অ্যাবাউট ট্যাক্স। ঠিক সেম ভাবে ইউনাইটেড স্টেটের যতগুলা স্টেট আছে, ইউনাইটেড স্টেটে যতগুলা রাজ্য আছে, সবগুলা রাজ্যের ট্যাক্স রেট একই সাথে হচ্ছে আমরা একটা আমাদের একটা ফরম্যাট সাজানো আছে ট্যাক্স রেট, সেই ফরম্যাটটা হচ্ছে আমি দিয়ে দিব। তার মানে আমাদের কিছুই করা লাগবে না, ওই ট্যাক্স রেটটা জাস্ট আপলোড করলে অটোমেটিক ট্যাক্স কনফিগার হয়ে যাবে। আমি একটা ফরম্যাট সাজায় রাখছি আপনাদের সবার জন্য, ইউনাইটেড স্টেটের জন্য সাজিয়ে রাখা আছে ট্যাক্স রেট, এই যে জিপ ফরম্যাট, এখানে হচ্ছে জিপ ফরম্যাটে হচ্ছে সবগুলো বিষয় করা আছে। আমি জিপটা হচ্ছে সবাইকে দিয়ে দিব সিএসবি আকারে। তো তখন হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটে যে যেমন দেখেন এখানে একটা নোটপ্যাড ওপেন করেছি, বাট এটা যখন আমি সিএসবি ফরম্যাটে দিব তখন জাস্ট ওই সিএসবিটা আপলোড করলেই হয়ে যাবে। প্রত্যেকটা ট্যাক্স রেটে হচ্ছে ফরম্যাট হচ্ছে আমি সাজায় রাখছি, এই ফরম্যাটটা জাস্ট আপলোড করলে অটোমেটিক আমাদের কোনো কিছু করা লাগবে না। প্রথম অবস্থায় আমরা ম্যানুয়ালি দেখবো, ম্যানুয়ালি করার পরে আমরা দেখবো হচ্ছে অ্যাকচুয়ালি কত কষ্ট আমাদের হয়, কি পরিমাণ কষ্ট আমাদের হয়, সেই কষ্টগুলো থেকে লাঘব করার জন্য আমরা ইউনাইটেড স্টেটের ট্যাক্স রেটগুলো একসাথে করে রাখছি, সেই ট্যাক্স রেটগুলো আমি হচ্ছে প্রোভাইড করে দিব সবার জন্য। ক্লিয়ার? জাস্ট যেন ওই সিএসভি ফাইলটা আপলোড করলে আপনার ট্যাক্স রেট অটোমেটিক্যালি কনফিগার হয়ে যায়। বুঝতে পারছেন? যেমন এখানে হচ্ছে আমাদের ট্যাক্স রেটগুলো যদি আসে, তাহলে আমার স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী হচ্ছে আমাকে ম্যানুয়ালি কনফিগার করতে হবে। এইসব বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে ডিটেলসে আলোচনা করব। ইনসার্ট রো, ক্লিয়ার? ইনসার্ট রো করার পর তারপর হচ্ছে এখানে আমার কান্ট্রি কোড, স্টেট কোড, জিপ কোড, সিটি ওয়াইজ হচ্ছে আমার পার্সেন্টেজ থাকবে, ট্যাক্স নেম, কোনটার প্রায়োরিটি আগে পরে হবে, প্রায়োরিটি বিষয়গুলো আছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে শিপিং এর ক্ষেত্রে কি কি ইমপ্যাক্ট পড়বে, এই কারণে আমি বললাম যে আমাদের ট্যাক্স এবং শিপিংটা হচ্ছে একই সাথে দেখানো প্রয়োজন। ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ট্যাক্স এবং শিপিং রেট দেখতেছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি অনেকগুলো বিষয় সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, এখন আপনাদের প্রবলেমগুলো আমাকে বলতে পারেন। আচ্ছা, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে রবিন হচ্ছে গত মানে প্রিভিয়াস ক্লাসে একটা দেখাইছিল, সেটা হচ্ছে যে জেট প্লাগইনের বিষয়টা। তো জেট প্লাগইন দিয়ে যে কাজগুলি করা যায়, এটা কি নরমালি কোডিং করে বা অন্য কোনো কিছু করে ওয়ার্ডপ্রেসের মধ্যে কাস্টম কোড বসায় কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই কাস্টম কোড করে বসানো যাবে। আপনি যদি কোডিং পারেন তাহলে কোডিংটা হচ্ছে বসায় দিবেন, শেষ। কোডিং ফাইলটা এখন জাস্ট আপলোড করে দিবেন, সেটা হোক হোয়াটএভার। আপনি যদি জাভাস্ক্রিপ্টে কোনো কিছু করে থাকেন, জাভাস্ক্রিপ্টের ফাইলটা আপনি আপলোড করতে পারবেন। ক্লিয়ার? আপনি আর জেট এমনি কোনো প্লাগইন দিয়ে প্লাগইন কি আছে? জেট প্লাগইন দিয়ে যে আপনি যে বিষয়গুলো লিখেছেন সেই বিষয়গুলো সম্পূর্ণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery কোনো একটা লাইব্রেরি ইউজ করে তারা করেছে। এই উইজেট গুলো ডিজাইন করেছে যারা হচ্ছে উইজেট ডেভেলপার, তারা হচ্ছে jQuery এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে বা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ইউজ করে ওই উইজেট গুলো ক্রিয়েট করেছে। সেটা ঠিক আছে। এখন জেট প্লাগইনের মধ্যে কি কোনো প্লাগইন আর আছে, মানে হ্যাঁ, অবশ্যই জেট আরেকটু হ্যাভি? প্লাগইনের মতো অনেক প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে। পাওয়ার পয়েন্ট কেন বলতেছি, পাওয়ার প্যাক ইউজ করতে পারেন, অ্যাসেনশিয়াল অ্যাডন্স ইউজ করতে পারেন। হ্যাঁ,
এরকম হাজারো অ্যাডঅনস আপনারা পেয়ে যাবেন এলিমেন্টর অ্যাডঅনস। এলিমেন্টারি পারফেক্ট। এসেনশিয়ালস এর মধ্যে কিন্তু আবার এসেনশিয়ালস পাওয়া যায় না সবগুলা, ওদের কিছু হ্যাঁ, কিছু ওদের ঝামেলা ওদের আছে। প্রিমিয়াম ভার্সন হচ্ছে আপনি just এরকম হাজারো অ্যাডঅনস পাবেন, যেগুলো অ্যাডঅনস গুলো ইউজ করবেন, অ্যাডঅনস গুলো ইউজ করলে আস্তে আস্তে হচ্ছে বুঝতে পারবেন। এলিমেন্টর অ্যাডঅনস লিখে সার্চ করবেন, এলিমেন্টর অ্যাডঅনস, দেখবেন হচ্ছে কতগুলো অ্যাডঅনস আছে, মিনিমাম 100 প্লাস অ্যাডঅনস আছে। তারপর হচ্ছে প্রিমিয়াম অ্যাডঅনস ইউজ করতে পারেন, প্রিমিয়াম অ্যাডঅনস অনেক জোস একটা অ্যাডঅনস। কারো যদি, আচ্ছা আমার পক্ষ থেকে হচ্ছে প্রিমিয়াম অ্যাডঅনস এর প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে আমি দিয়ে দিব, ভাই আপনার কাছে কারো যদি যদি হচ্ছে লাগে। যে জেট এলিমেন্টসটা যদি আপনার কাছে থাকে, আপনি সেটা আপনি ওই আজকে ক্লাসরুমে দিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে যে ওই আমি এর থেকে ডেভেলপার জোন থেকে নামাইছিলাম, নামানোর পরে যখন প্লাগইনটা ইনস্টল করছি আমার হচ্ছে সাইডে ক্র্যাশ করে ফেলছে। যখন আবার ও ইনস্টল করতেছি আচ্ছা আচ্ছা, তখন দেখছি যে তাহলে হচ্ছে এটা মানে এটার জন্য এক কাজ না করবে, না, এটার জেট জন্য আমাদের প্লাগইনস এর প্রবলেম আছে, জেট প্লাগইনস ক্র্যাশ করে দেয় পুরো সাইট। হ্যাঁ 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 যে হ্যাঁ হ্যাঁ জেট এলিমেন্টসটা হচ্ছে মানে কোনো কাজ করা যায় না। তো আমি ইনস্টল করার পরপরই দেখলাম, অ্যাক্টিভ করার পরে দেখেছি যে মানে সাইড লোড নিতেছে না, আবার যখন ডিঅ্যাক্টিভ করলো তখন আবার সব ফাইন। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো অনেক প্রবলেম আছে। তো আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের যে ভল্ট আছে না, ভল্টের থেকে হচ্ছে নিউ ভার্সনটা একটু ইনস্টল করে নেবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। নিউ ভার্সন ইনস্টল করলে হবে না, এটা রবিন বলে দিছে যে এটা যেটাই করা হয় এটা অ্যাকচুয়ালি সাইট ক্র্যাশ করবে। ওরা এমন একটা সিস্টেম করে দিছে যে এখন নাল ভার্সন ইউজ করা যাবে না, নাল রাইট? ভার্সন ইউজ করাই যাবে না, একদম মানে হুম। ইয়া হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি যদি কোনো সাইটে ডেভেলপমেন্টের কাজের জন্য যে থিমটা আছে, থিমের মধ্যে যে অপশনস গুলো আছে, যেমন অ্যাভাটা থিমের যে অপশনস গুলা, এখন এই অ্যাভাটা থিমের যে অপশনস গুলা এগুলাকে যদি না ইউজ করে শুধু এলিমেন্টরের প্রিমিয়াম যতগুলা জিনিসগুলো আছে সেগুলো যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি ও কনফ্লিক্ট করবে? হ্যাঁ, অবশ্যই কনফিগ করবে। আর উনি আপনাকে তো হচ্ছে ভাইয়া বেসিক জিনিসগুলো একমাত্র পেজ ডিজাইন করতে পারবে, কিন্তু হেডার ফুটার সবই করতে পারবে। বেসিক কিছু কাজ আছে ওগুলো তো উনি থিম ছাড়া করতে পারবেন না। সেটআপ গুলা যেমন মেনুর সেটআপ গুলা আপনার বা যে সাব মেনু বা মোবাইল মেনু, এগুলা কিছু কাজ আছে উনি লাগবে থিমটা। তা তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু হিরো এটা হিরো এলিমেন্টের যেটা হিরো ওইটা তো অনেক কিছু দেখি ওই থিমটার মধ্যে অ্যাকচুয়ালি নাই। ওইটা করতে গেলে সবই নতুন করে ডেভেলপ করা লাগে। হিরো এলিমেন্ট হলো ইনফ্যাক্ট মানে হ্যালো এলিমেন্ট, রাইট? হ্যাঁ, সরি, হ্যালো হ্যালো এলিমেন্ট, যেটা সবকিছুই নতুন করে ডেভেলপ করা লাগে। আর হচ্ছে হেডার ফুটারের দিক দিয়ে যখন কাজ করতে যাই তখন সেখানে এলিমেন্টরের যে কোড সেটাও থাকে, আবার ক্র্যাশও করে। এই এই রিসেন্ট প্রবলেমটা দেখতেছি হ্যালো এলিমেন্টের মধ্যে প্রবলেম করতেছে। হ্যাঁ হ্যাঁ। আমি কাজ করতেছি একটা সাইট নিয়ে, সেই সাইটে খুব প্রবলেম করতেছে। তো এখন নতুন করে কি নতুন অন্য কোন থিমটা দিলে ই কমার্সের জন্য এখন বর্তমানে বেটার হবে, যেটাতে আমি ডিজাইনটা খুব মানে ইজিলি করতে পারবো আর সেটা এসইও ফ্রেন্ডলি হবে প্লাস, তাহলে আমি ক্লায়েন্টকে বলে ওইটা দেখা যায় যে চেঞ্জ করে অন্য থিমটা দিব। এরকম কোন থিম কি একটু সাজেস্ট করতে পারবেন? ই কমার্সের জন্য? হ্যাঁ, ই কমার্সের জন্য, মানে আচ্ছা, ই ই কমার্সের কমার্সের জন্য, জন্য সরি। যদি হয়, ই কমার্সের জন্য যদি হয় তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই আমি একটা বেস থিম সাজেস্ট করতে পারি ফ্রিতে। সেটা হচ্ছে উভিনা। হ্যাঁ, উভিনা, এবং এটার প্রাইসিং গুলো অনেক কম। মানে যদি প্রিমিয়াম প্যাকেজও নিতে চান তাহলে হচ্ছে $20 খরচ পড়বে প্রতিটা ডেমোর জন্য। উভিনা, হ্যাঁ, আমি হচ্ছে একটু নিচে দিয়ে দিচ্ছি, দেখেন উভিনা। দেশি ক্লায়েন্ট তো দেখা যায় যে পে করবে না থিমের জন্য, হ্যাঁ, সো তাহলে হচ্ছে একটু প্রবলেম, এটা দেশি নিয়ে নিতে ক্লায়েন্ট পারেন, গুলোতে একটু প্রবলেম। উভিনা। এখন তাকে আসলে কিভাবে এই সার্ভিসটা মানে বেটার দেওয়া যায়, প্রিমিয়াম উভিনাটাই দিয়ে দিতে প্রিমিয়াম পারেন। বাদে? কারণ দেখা যায় যে প্রিমিয়াম এটার ফ্রি প্রিমিয়াম থিম ভার্সন গুলা। আছে, ফ্রি ভার্সন গুলো ইউজ করলে হবে। আচ্ছা আচ্ছা। তানজিল ভাই আপনি আরেকটা আমি খুব ভালো সার্ভিস পাইছি বাংলাদেশে ক্লায়েন্টের জন্য ব্যবহার করছিলাম। অর্চিড নামে একটা থিম আছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি, রাইট। এইটা ব্যবহার করতে পারেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে মোবাইল ভার্সনটা একেবারে প্রিমিয়াম থিমের মতো। আমি পার্সোনালি ব্যবহার করে খুব ভালো লাগছে এই থিমটা। আচ্ছা, আপনারা আমি উভিনার একটা ভার্সন দেখাবো, wait। জাকারা ইউজ করতে পারেন, উভিনা ইউজ করতে পারেন, রাইট। আমি দুইটা থিমে একটু পার্থক্য করে দেখাই। লাইভ ডেমো, জাস্ট আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। কে বলছিল কথাটা অর্চিডটা? আমি অর্চিডটা আমি বলছি ফয়জুর রহমান, ফয়জুর ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফয়জুল ভাই তাহলে একটু অর্চিডের চ্যাটে লিখে দেন ভাই।
আমি আপনাকে একেবারে আমি একটু কিছুক্ষণ পর আমি আপনাকে একেবারে থিমের লিঙ্কটাই ওয়ার্ডপ্রেস থেকে আমি দিয়ে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, থ্যাংক এখানে ইউ একটু ভাই। খেয়াল করেন, উইনার বিষয়টা একটু দেখেন। এটার ওয়েব ভিউটা হচ্ছে একদম পুরো মোবাইল ভার্সনের মতো, অর্থিটাও ঠিক সেম। ক্লিয়ার? এখন দেখেন, এই যে আমাদের সুন্দর, মোবাইল অভিনয়ের ভিউটা, ডিজাইনটা সুন্দর সুন্দর লাগছে, সুন্দর। হ্যাঁ অনেক জোস, এবং হচ্ছে এটা মোবাইল ভার্সনটা পুরো অ্যাপের মতো। ম্যাক্সিমামই প্রিমিয়াম। প্রিমিয়াম হলো তো খুব বেশি না, $20। প্লাগইনের জন্য $10 চার্জ করবে, আর ডেমোর জন্য আরে $10 চার্জ করবে। কাস্টমার ভাই, বাংলাদেশি লোকের সাথে কাজ করা 500 মানে পারলে ওয়েবসাইট তো মাগনা করায় নাই। আমি তো বাংলাদেশের কাজই করতে চাই না, মানে ঠেকার না, মানে ঠেকায় পুরা করতে হয়। আচ্ছা, এই হচ্ছে দেখেন, এটা হচ্ছে ওদের সাইট, তাই তাদের না? কথা হচ্ছে 2000 টাকায়ও নাকি ওয়েবসাইট পাওয়া যায়। এখন আমি 2000 এগুলো টাকায় তো এগুলো ভাই তো এখন ঠেকা আপনি তো ওভাবে, ওনাদের ভাই, আপনি তেন ক্যালেন করে দেবে যদি 2000 টাকা বলে, ভাই ঠেকা তো ওনাদের, করাই নেক না। আচ্ছা আমি আপনাকে দুটো ভাই, জিনিস বলি। করায় নাক না করায় নাক না কইতেছে রঞ্জন মানুষ ভাই, না, কিছু কিছু পোলা পাইন আছে 1000 টাকা কইরা দেয়, কিন্তু নাল দিয়ে যে কইরা দেয় না, পরে যখন সাইট ক্র্যাশ করে তখন তখন আবার সেই ওর কাছেই যায় আবার, যে ভাই এটা তো কিছু হইছে। ওই যে 1000 টাকা দিয়ে কইরা দিছে, 1000 টাকা দিয়ে পোলাপান কইরা দেয়। আমি আমি আশ্চর্য হয়ে যাই কেমনে পারে কেমনে। আচ্ছা এখানে একটু কথা শোনেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলবেন যে হচ্ছে এখানে মূলত আপনাদের যেসব থিম বা প্লাগইন ইউজ করবে সেগুলো হচ্ছে নাল প্লাগইন ইউজ করবেন। পাশাপাশি কাজের কোয়ালিটি হচ্ছে আমারটাও ডিফাইন করবেন, ওদেরটাও ডিফাইন করবেন। দেন লেটস ট্রাই। ওকে, আপনি সবগুলো বিষয় হচ্ছে ডিফাইন করে তারপর হচ্ছে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি, কারণ দাম এবং মানের অনেক বেশি পার্থক্য আছে, অনেকগুলো হ্যাঁ, আমি বিষয় ওই যে আছে এই ইউটিউবে বিষয়গুলো। দেখি তো, ইউটিউবে যে কিছু কিছু ট্যাডন মার্কা ইউটিউবার আছে, এরা করে কি $5 ওয়েবসাইট ডিজাইন নিছে, আবার দেখা যায় $150 $200 ওয়েবসাইট ডিজাইন নিছে, এইগুলা তারা আবার ইয়া করে, ভেরিফাই করে, বলে যে দেখো কাজের মান এরকম, $5 মান এরকম, ফাইবারেরই। মানে এটা তো ফাইবারের কারণে অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে, আপরকে তো আসলে এই ধরনের ছেঁচড়া ক্লায়েন্ট নাই, যা সব ছেঁচড়া ক্লায়েন্ট সব তো ফাইবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরে এই যে ভাই, আর আমি একটা জিনিস মানে বলতে পারি, ছেঁচড়া ক্লায়েন্ট তো যেমন শুধু কিছু ফাইবারেও না। আমি এক কাজে গেছিলাম একজনের কাছে ঢাকায়, সো সে আমারে বলতেছে যে আমার ফেসবুকের মতো অপশনস লাগবে। এই কথাগুলো ইম্পর্টেন্ট, ফেসবুকের মতো অপশনস লাগবে। ম্যাক্সিমাম লোকে এই কাজ করতে গেলে এই ধরনের জিনিসগুলো ফেস করবে। তো সে আমাকে বলতেছে ফেসবুকের মতো অপশন লাগবে। তো আমি বললাম যে দেখেন, ফেসবুকের মতো, ফেসবুক তো মানে নিজেদের মতো করে ডেভেলপ করছে, এই ধরনের ফাংশনালিটি গুলাতে এইভাবে দেওয়া সম্ভব না আপনি যেভাবে চাচ্ছেন, কারণ ফেসবুকের আলাদা ডেভেলপমেন্ট, ওরা ওদের মোবাইলের জন্য অ্যাপ নামে অ্যাপ সিস্টেম আছে, যেটাতে মোবাইলে অন্যরকম দেখাবে, ডেস্কটপ অন্যরকম দেখাবে। তো সে আমার বলছে যে না, এরকম করে দিতে। আচ্ছা ঠিক আছে, আর যতটুকু পারি আমি কাছাকাছি করে দিতে পারবো। তো আমি এরকম ট্রাইও করছি, ট্রাই করে আমি তারে প্রায় 1 সপ্তাহ আমার লাগছে, আমার 1 সপ্তাহ লাগছে মানে ওই রকম কাছাকাছি বিল্ড করার জন্য। ইমেজ, তার কথা হচ্ছে যে ইমেজটা, তার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ইমেজটা ওরকম ব্লক ব্লক আকারে আসবে। তো তখন এরকম এত প্লাগইন, মানে এখন কিছু কিছু প্লাগইন অনেক আসছে যেগুলো অনেক বেনিফিট করে কাজের ক্ষেত্রে, অনেক তাড়াতাড়ি করা যায়। তো তখন এটা ছিল না, তো আমি তাকে দেখাইছি। দেখানোর পরে সে বলতেছে যে আমি তো আরেকজনের কাছ থেকে নিছি কাজটা, আমি তাকে, আমার তো 2 দিনের মতো দরকার ছিল, কাজটা আমি তাকে দিছি। আমি বললাম যে ঠিক আছে, কি দিছেন আমাকে তাহলে একটু কাছে দেখান। তাই আমি বললাম যে দেখেন, আপনি তো এই যে জিনিস ওর কাছ থেকে নিছেন সেই জিনিসটা আপনি আমাকে বলেন নাই। হ্যাঁ, আপনি আমাকে বলছেন ফেসবুকের মতো লাগবে, আমি আপনাকে ওইরকমই করার জন্য আমি 1 সপ্তাহ বসে বসে নিজে নিজে থেকে ডিজাইনটা করলাম, এটা করলাম। তো বলে না, আসলে কি ও তো কমে দিচ্ছিল, আপনি তো প্রাইস বেশি বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই। মানে সে হচ্ছে মানে 5,000 টাকার মধ্যে করে দিছে সাইট, নাল দিয়ে। আমি বলছি যে, ঠিক আছে, আমি আর নাল মাল কি দিছে এগুলো আর আমি তার মতো লোকের বলার এটা প্রয়োজন মনে করি নাই। আমি বলছি যে, ঠিক আছে, আপনাকে যেটা করে দিছে আপনি এটাই ইউজ করেন। তার প্রতিষ্ঠানটা ভালো, ভালো প্রতিষ্ঠানের, কিন্তু তারপরও দেখেন এই যে তাদের যে এই যে মেন্টালিটি, যে 5,000 টাকা 1,000 টাকার মধ্যে 2,000 টাকার মধ্যে সাইট করা যায়, এই মেন্টালিটি থাকলে তো আসলে এটা আমাদের, ই-কমার্সের কোয়ালিটি খারাপ হবে। এটা তো ই-কমার্স কে বলে বা ওয়ার্ডপ্রেস কে খারাপ বলে তো কোনো লাভ নাই। এটা আমাদের আমার এক দেশের ফ্রেন্ড সেদিন প্রয়োজন আমারে তাজমুল বলে যে ভাই। ওয়ার্ডপ্রেস তো দোস্ত ড্র্যাগ এন্ড বিল্ড, তুই এটা কি করস, কাজ করস। আমি বলছি হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ তো, কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপের মধ্যে বহুত কাহিনী আছে। আছে না, ওই যে যারা শোরুমে বেচে তারাও তো গেঞ্জি বেচে, আর যারা লটে বেচে তারাও গেঞ্জি বেচে, কিন্তু সব তো আর এক না, এরকমই পার্থক্য।
বাংলাদেশ সরি আমি মানে হয়তো ক্লাসের মাঝখানে কিছু আলতু ফালতু কথা বললাম, আই এম সরি, হয়তো ডিস্টার্ব করলাম সবাই। সমস্যা নেই তানজিল ভাই, এটা মূলত আমাদের বাংলাদেশ ডেভেলপাররা এটা নষ্ট করছে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। নট অনলি বাংলাদেশ, আমাদের দেশকেও দোষ দিয়ে লাভ হবে না। এটা ইন্ডিয়ান পাকিস্তান দুজনেই নষ্ট করছে, এবং আমাদের এশিয়ান যত কান্ট্রি আছে সবাই মিলিয়ে নষ্ট করছে। হ্যাঁ, আর বেশি নষ্ট করছে হচ্ছে নাইজেরিয়ারা। কাইলা তো আমাদেরকে দোষ দিয়ে কিন্তু লাভ হবে না, ক্লিয়ার? নাইজেরিয়ান দেখি তো, এই যে মিরপুরে আসে মাঝে মধ্যে বিভিন্ন ওই যে গেঞ্জির দোকানগুলোতে নাইজেরিয়ান লোকরা আসে, বাংলাদেশের ওই বিভিন্ন হোলসেল মার্কেট আছে, সেখান থেকে ওরা কিনে নিয়ে যায় ওই নাইজেরিয়াতে আবার বেশি দামে সেল করে। নাইজেরিয়া, তারপরে উগান্ডা, এইসব সাইডে। আমার বুঝছেন ভাই, আমার যদি বলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি কাকে ঘৃণা করে, কোন দেশটাকে, মানুষকে ইন্ডিয়া। পার্সোনালি, আমি না নাইজেরিয়া। এরা এত পরিমাণ ঠকবাজ,